সঙ্গে আলোচনা করে ঠিক হবে ভোটের দিনক্ষণ। 2 মাস আগে দেয়া হবে তফসিল, জানালেন সিইসি। নির্বাচন যখনই হোক, ইসিকে সহায়তায় প্রস্তুত আইন শৃঙ্খলা বাহিনী। যুক্তরাজ্যে শেখ হাসিনা ঘনিষ্ঠদের সম্পদ জব্দে পাচারের অভিযোগে যথার্থতা প্রমাণিত বললেন গভর্নর। অবৈধভাবে ফ্ল্যাট গ্রহণের মামলায় টিউলিপকে ফের তলব দুদকের। দেশে ফের মাথাচাড়া দিচ্ছে করোনা। রোগীর সঙ্গে জনমনে বাড়ছে আতঙ্ক। এখনো জায়গা নির্ধারণ করতে পারেনি মুগদা হাসপাতাল। ডিএনসিসি কোভিড হাসপাতালে প্রস্তুত 300 শয্যা। 11 মাসে 32.5 লাখ কন্টেইনার, 12 কোটি টন কার্গো হ্যান্ডলিং। সংকট কাটিয়ে রেকর্ড গড়তে যাচ্ছে চট্টগ্রাম বন্দর। পোশাক রফতানির লক্ষ্যমাত্রা ধরে রাখাই অর্জন, দাবি ব্যবসায়ীদের। দেখছিলেন শিরোনাম। ভোরের সময়ের সঙ্গে আছে এরিনায়াত। সরকারের সঙ্গে আলোচনা করে ঠিক করা হবে ভোটের দিনক্ষণ, আর তার 2 মাস আগে দেয়া হবে তফসিল। একথা বলেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। কোনো দলের হুকুমে ইসি কাজ করবে না বলেও সাফ জানান তিনি। তফসিলের আগে যাদের বয়স 18 হবে তাদেরকেও ভোটে অন্তর্ভুক্ত করতে চায় ইসি। 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। গত বছর 16 ডিসেম্বর প্রধান উপদেষ্টার ভাষণে আগামী ডিসেম্বর থেকে 2026 সালের জুনের মধ্যে নির্বাচনের কথা বললেও বিএনপি সহ বিভিন্ন দলের দ্বিমত থাকায় সেখান থেকে সরে আসে সরকার। 2026 সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। সবশেষ এপ্রিলে ভোট আয়োজনের ঘোষণা দেয়া হলেও তাতেও আপত্তি জানায় বিএনপি। এর কিছুদিন পরই গত 13 জুন লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের একান্ত বৈঠকে শর্ত সাপেক্ষে ফেব্রুয়ারিতে নির্বাচনের ইঙ্গিত মেলে। তবে ভোটের দিনক্ষণ নিয়ে সরকারের এমন বার্তা নির্বাচন কমিশনের কাছে এখনো পৌঁছায়নি বলে জানালেন প্রধান নির্বাচন কমিশনার। রোববার নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে তিনি বলেন, নির্বাচন যেদিনই হোক সব প্রস্তুতি ইসির রয়েছে। যখন সরকারের সাথে কথা হবে যে ওনারা কি আলোচনা করেছেন, আমরা তো নিশ্চয়ই একটা ওনাদের ভাগ বুঝতে পারবো, বুঝে তখন একটা তারিখ যখন যায় সেটা করবো। এখন আমাদের চিন্তা ভাবনা, ধ্যান ধারণা, শয়নে স্বপনে নিজেদের প্রস্তুতি। সিইসি বলেন, ভোটে তরুণদের অন্তর্ভুক্ত করতে চায় কমিশন। 2026 সালের 2রা জানুয়ারি যাদের বয়স 18 বছর পূর্ণ হবে তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হলে আইনে পরিবর্তন করতে হবে বলেও জানান তিনি। যে তারিখে শিডিউল ঘোষণা করব, শিডিউলটা ঘোষণা করা হয় নর্মালি ভোটের 2 মাস আগে। যখন আমরা শিডিউল ঘোষণা করব তখন আমার কাছে ভোটার তালিকাটা রেডি থাকতে হবে, বুঝছেন না? তো আমরা দরকার হলে ভোটার রেজিস্ট্রেশন আইনে কিছুটা পরিবর্তনের কথা চিন্তা করছি, টু ইনক্লুড দি ইয়াঙ্গার জেনারেশন। কারো হুকুমে ইসি কাজ করবে না জানিয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট অনুষ্ঠানে যথাযথভাবে দায়িত্ব পালনে ইসি কর্মকর্তাদের নির্দেশনা দেন প্রধান নির্বাচন কমিশনার। কারো নির্দেশনায়, কারো পরিচালনায় আমরা কাজ করব না, কারো দ্বারা প্রভাবিত হয়ে নয়, কারো পক্ষে নয়, যে কোনো দলীয় স্বার্থ বিবেচনায় আপনারা কোনো কাজ করবেন না। একদম আইন অনুযায়ী নিরপেক্ষতার সাথে আপনারা দায়িত্ব পালন করবেন। এই মেসেজটা আমি তাদেরকে আজকেও দিয়েছি। অন্তর্বর্তী সরকারের বর্তমান কমিশনের উপর আস্থা আছে বলেও জানান সিইসি। আমাদের উপরে ওনার আস্থা আছে। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন যখনই হোক, কমিশনকে সহায়তায় আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। রবিবার সকালে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে একথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পরিবেশ উপদেষ্টা বলেছেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক নিয়ে সন্তুষ্ট উপদেষ্টা পরিষদ। ঈদের ছুটি শেষে ফের কর্মচঞ্চল প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে। রোববার সকালেই অফিসে আসেন উপদেষ্টা ও বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীরা। নিজেদের মধ্যে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় শেষে দাপ্তরিক কাজে ব্যস্ত হয়ে পড়েন তারা। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন উপদেষ্টারা। এবার ঈদে অস্বস্তিকর কোনো খবর পাওয়া যায়নি বলে জানান দুই উপদেষ্টা। সার্বিকভাবে মানুষ ভালোভাবে ঈদ করেছে, গরু ভালোই কোরবানি দিয়েছে, যদিও বড় গরু এবার বিক্রি হয়নি। নারী নির্যাতনের বিষয়টা এই দেশে একটা নিয়ন্ত্রণের ভেতরে
কোনো দিন ছিল না। সেই জায়গাটা তোমরা যদি মনে করো যে এই ৮-১০ মাসে হয়ে যাবে, হবে না। পরে পরিবেশ উপদেষ্টা জানান, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক নিয়ে উপদেষ্টা পরিষদ সন্তুষ্ট। তিনি বলেন, যে কোনো সমস্যার সমাধান হয় সংলাপের মধ্য দিয়েই। রাজনীতি বলেন, নির্বাচনী বলেন, গণতন্ত্রই বলেন আর সংস্কারই বলেন, প্রত্যেকটাই ডায়ালগের মাধ্যমে আগাতে হবে। ডায়ালগটা হচ্ছে এটাকে একটা সুসংবাদ মনে করি। রাজনৈতিক দলগুলো প্রধান উপদেষ্টার ব্যাপারে যদি কোনো কথা বলেন, এটা প্রধান উপদেষ্টার সাথেই ওনারা নিশ্চয়ই কথা বলবেন। এদিন আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক হয় সচিবালয়ে। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, নির্বাচনের তারিখ ঘোষণা হলে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার। নির্বাচনের ডেটটা তো ফিক্স করবে নির্বাচন কমিশন। ওনারা যেই সময় ফিক্স করবে, আমরা মনে হয় আমাদের আইন শৃঙ্খলা বাহিনী ওই সময় তারা প্রস্তুত। স্বরাষ্ট্র উপদেষ্টা কথা বলেন পৌষিন নিয়েও। জানান, বাংলাদেশের নাগরিক হলে প্রক্রিয়া মেনে তাদের দেশে পাঠানোর অনুরোধ করা হয়েছে ভারতকে। তোমরা প্রপার চ্যানেলে পাঠাও, আমরা নিয়ে নিই। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। আগামী 17 জুন থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফায় আলোচনায় বসবে ঐক্যমত্য কমিশন। ফরেন সার্ভিস একাডেমিতে এদিন প্রথম পর্যায়ের আলোচনা শেষ করা হবে, যার মধ্যে থাকছে স্থায়ী কমিটির সভাপতি মনোনয়ন, নারী প্রতিনিধিত্ব, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, প্রধান বিচারপতি নিয়োগ প্রক্রিয়া। এছাড়াও 17 থেকে 19 জুন 3 দিন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে ঐক্যমত্য কমিশন। আগামী সংসদ নির্বাচনে 100 আসনে নারীর সরাসরি নির্বাচনের দাবি জানিয়েছে নাগরিক কোয়ালিশন। ধাপে ধাপে নারী প্রার্থীর সংখ্যা 50% উন্নীত করতে দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছে প্ল্যাটফর্মটি। রবিবার বিকেলে রাজধানীতে এক সেমিনারে উঠে আসে এসব কথা। তবে সংসদে নারী প্রতিনিধিত্ব বাড়ানোর জুৎসই পদ্ধতি কি হবে তা নিয়ে বিতর্কে জড়ান নির্বাচন ব্যবস্থা ও নারী বিষয়ক সংস্কার কমিশন প্রধান। রাজনীতিতে নারীর ক্ষমতায়ন আর সংসদে প্রতিনিধিত্বের জুৎসই পদ্ধতি নিয়ে বিতর্ক দীর্ঘদিনের। পরিসংখ্যান বলছে, জাতীয় নির্বাচনে নারী প্রার্থীর সংখ্যা এ যাবৎ কখনোই 5% পেরোয়নি। আবার সংরক্ষিত 50 আসনে নারীরাও মনোনীত হচ্ছেন পরোক্ষ ভোটে। রোববার রাজধানীর ডেইলি স্টার ভবনে সংসদে সরাসরি ভোটে নারী প্রতিনিধিত্ব নির্বাচন, প্রয়োজনীয়তা, চ্যালেঞ্জ ও সমাধান শীর্ষক আলোচনা সভার আয়োজন করে নাগরিক কোয়ালিশন। সভায় রাজনীতিবিদ, অধিকার কর্মী, নাগরিক সমাজের প্রতিনিধি, নির্বাচন বিশেষজ্ঞ সহ অংশীজনদের কথাই উঠে আসে জনগণের প্রতি দায়বদ্ধতা নিশ্চিতে সরাসরি ও সার্বজনীন ভোটে নির্বাচিত করতে হবে নারীদের। জাতীয় নির্বাচনে নারী প্রার্থী বাড়াতে রাজনৈতিক দলগুলোকে আইনি বাধ্যবাধকতায় আনার পরামর্শ দেন কেউ কেউ। নারীদের আপনি যতজনকেই দেন না কেন, তাদের অবশ্যই প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হতে হবে এবং সেখানে যখন ভোটটা হবে, এটা নারী পুরুষ নির্বিশেষে ভোট দিবে। পরোক্ষ ভোট তো কোনো ভোট না, এটা আমরা সবাই জানি। আমাদের এখানে কোনো নির্বাচনী এলাকা নাই, আমাদের কোনো জনগণ নাই, প্রতিনিধিত্ব করার কারোর কাছে জবাবদিহিতা নাই। তবে সংসদে নারীর প্রতিনিধিত্ব বাড়ানোর জুৎসই পদ্ধতি কি হবে তা নিয়ে বিতর্কে জড়ান নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন ও নারী কমিশনের প্রধান। দ্বৈত প্রতিনিধিত্ব হলে যে সমস্যা হলো, ওই যে আমাদের গ্রাম বাংলা যে কথা আছে, এক ঘরে দুই পীর হইতে পারে না। তো এখন দুইজন হলে এটা কার্যকর হবে কিনা আমার সন্দেহ আছে। ঘূর্ণায়মান পদ্ধতি যেটা প্রস্তাব করা হচ্ছে নির্বাচন সংস্কার কমিশনের পক্ষ থেকে, এটা একটা রিডিকুলাস প্রপোজাল। কোন মানুষটা চাইবে তার রাজনৈতিক ক্যারিয়ারকে 2 টার্মের জন্য বাদ দিয়ে দিতে? পুরুষও চাইবে না, নারীও চাইবে না। আলোচনায় বিএনপি নেত্রী শামা ওবায়েদ বলেন, দ্বৈত প্রতিনিধিত্ব সংসদীয় আসনে জটিলতা বাড়াতে পারে। এটা অ্যাকচুয়ালি প্রবলেমেটিক। ইট ইজ নট পসিবল, ইট ইজ নট প্র্যাকটিক্যাল। এটা যে কোনো একটা নির্বাচনী এলাকায় গন্ডগোল আরো বাড়াবে। সেমিনারে আগামী নির্বাচনে 100 আসনে নারীর সরাসরি নির্বাচনের দাবি সহ 4 দফা প্রস্তাব তুলে ধরে নাগরিক কোয়ালিশন। সরাসরি নির্বাচনের ব্যবস্থা করা হবে। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। শেখ হাসিনার ঘনিষ্ঠজনদের 26 কোটি পাউন্ডের সম্পদ জব্দ করেছে যুক্তরাজ্য। এতেই প্রমাণিত হয় পাচারের অভিযোগের যথার্থতা রয়েছে। তবে পাচারের অর্থ উদ্ধারে আদালতের বাইরে কোনো সমঝোতা হবে কিনা সে সিদ্ধান্ত নেবে সরকার। রবিবার বিকেলে বাংলাদেশ ব্যাংকে সংবাদ সম্মেলনে কথা জানান গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। এ সময় নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পর্কে গভর্নর বলেন, টাকা পাচার করেছে এমন প্রমাণ কেউ দিতে পারবে না। 2009 থেকে 2023 সাল গেল প্রায় 1.5 দশকে দেশ থেকে পাচার হয়েছে 23,400 কোটি টাকা। গেল ডিসেম্বরে শ্বেতপত্রে উঠে আসে এমন তথ্য।
এরই মধ্যে বাংলাদেশি নাগরিকদের ২৬ কোটি পাউন্ডের সম্পদ জব্দ করেছে যুক্তরাজ্য। এর মধ্যে রয়েছে সায়ান এফ রহমান ও শাহরিয়ার রহমানের ৯ কোটি পাউন্ড এবং সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের ১৭ কোটি পাউন্ডের সম্পদ। গেল মঙ্গলবার থেকে শুক্রবার প্রধান উপদেষ্টার সঙ্গে যুক্তরাজ্য সফর শেষে রোববার বাংলাদেশ ব্যাংকের সংবাদ সম্মেলনে ব্যাংকের গভর্নর বলেন, যুক্তরাজ্যে পাচার হওয়া অর্থ উদ্ধারে মামলা হবে। এটার মাধ্যমে দুটো জিনিস প্রমাণিত হয়। একটা হচ্ছে যে এই সম্পদগুলো আর ট্রান্সফার হবে না এবং ভবিষ্যতে হয়তো আমরা আরও কিছু সম্পদ এখানে অ্যাটাচ করতে পারবো। এটা প্রমাণ করে যে আমাদের যে ক্লেমটা, দাবিটা আছে কিছু ব্যক্তি বা পরিবারের উপর যে তারা অর্থ আত্মসাৎ করে, সেটার একটা যথার্থতা আছে। তবে পাচার করা টাকা উদ্ধারে আদালতের বাইরে কোনো সমঝোতা হবে কিনা সেই সিদ্ধান্ত সরকার নেবে বলে জানান গভর্নর। এটা একটা বিচারিক প্রক্রিয়া হবে, পৃথিবীর সব দেশেই যেটা হয়, এবং বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই এটাকে সলভ করতে হবে। এবং বিচারিক প্রক্রিয়ার মধ্যে দুটো জিনিস হয়, একটা ডিপেন্ডস করে সরকারের উপর। সরকার এটাকে ক্রিমিনাল কেস হিসাবে নেবে না এটাকে সিভিল কেস হিসাবে নেবে। এ সময় দুবাইতে মেয়ের ফ্ল্যাট কেনা প্রসঙ্গে গভর্নর বলেন, বানোয়াট তথ্যের ভিত্তিতে তোলা হচ্ছে অভিযোগ। এটাকে পুরোপুরিভাবে বানোয়াট তথ্যের উপর ভিত্তি করে করা এবং পার্সোনাল অ্যাটাক এবং ক্যারেক্টার অ্যাসাসিনেশন হচ্ছে এটার মূল উদ্দেশ্য। যদি কোনো প্রমাণ থাকে যে আমি $1 পাঠিয়েছি, আপনার প্রমাণটা নিয়ে আসেন, আর লুক ইনটু যে প্রমাণের সত্যতা আছে কিনা। কাউকে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি যে কেউ দেখাতে পারেন কিনা। দুর্বল ব্যাংকের সম্পদ মূল্যায়নের কাজ শেষ হয়েছে, কয়েক মাসের মধ্যেই একীভূতকরণের কাজ শুরু হবে বলেও জানান গভর্নর। ইসলামী ব্যাংকগুলো নিয়ে আমরা প্রথম পর্যায়ে শুরু করব, পরবর্তীতে এসে চলমান প্রক্রিয়া থাকবে। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে 22 জুন তলব করে ফের চিঠি দিয়েছে দুদক। অবৈধভাবে ফ্ল্যাট গ্রহণের মামলায় ঢাকায় 5টি ঠিকানায় এক চিঠি পাঠানো হয়েছে। এদিকে সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের ছেলে নাসির রহমানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। রাজধানীর গুলশান 2-এর 11 নম্বর রোডে অবৈধভাবে ইস্টার্ন হাউজিং থেকে ফ্ল্যাট গ্রহণের মামলায় গেল মে মাসে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে তলব করে চিঠি দেয় দুদক। সংস্থাটি বলছে, টিউলিপ সিদ্দিক চিঠি পাচ্ছে না বলে বিভিন্ন মাধ্যমে অভিযোগ করছে। এমন প্রেক্ষাপটে ঢাকায় টিউলিপের 5টি ঠিকানায় নতুন করে 22 জুন তলব করে চিঠি পাঠিয়েছে দুদক। সংশ্লিষ্ট থানা, রেজিস্ট্রি, ডাক যোগাযোগ এবং সরাসরি দুদক কর্মকর্তারা এসব ঠিকানায় চিঠি রেখে আসবে। তিনি বাংলাদেশের নাগরিক, আপনি যে তথ্যটা দিয়েছেন সেটা সঠিক নয়। বাংলাদেশের নাগরিক হয়ে আছেন এবং সেই হিসাবেই তার এখানে বাংলাদেশে তার যে ঠিকানাগুলো রয়েছে সেই ঠিকানাগুলোতেই পত্র প্রেরণ করা হয়েছে। যেহেতু এর আগে অনেকবারই বিভিন্ন মাধ্যম থেকে আমরা জেনেছি যে তিনি এই চিঠিগুলো পাচ্ছেন না, সেই কারণে যে কয়টি ঠিকানা বাংলাদেশে রয়েছে বর্তমান এবং স্থায়ী ঠিকানা, সেই ঠিকানাগুলোতেই পত্র প্রেরণ করা হয়েছে। এদিকে বিএনপির সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের ছেলে নাসির রহমানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুদক। কোনো অভিযোগ যদি 80 বা তদূর্ধ্ব মার্কস পেয়ে থাকে তাহলে সেটা অনুসন্ধানের জন্য বিবেচিত হয়ে থাকে এবং যাচাই বাছাই কমিটির সুপারিশ ক্রমে কমিশনের অনুমোদনের প্রেক্ষিতে অনুসন্ধানের কাজ শুরু করা হয়ে থাকে। অনুসন্ধান চলাকালে নাসির রহমানের সম্পদ জব্দ ও ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধ করলে সংশ্লিষ্ট কর্মকর্তাকে জানাতেও চিঠিতে বলা হয়েছে। তাসলিম তৌহিদ, সময় সংবাদ। এর মাধ্যমে একটি বিশেষ দলের প্রতি অনুরাগ দেখিয়েছেন প্রধান উপদেষ্টা। জামায়াতের এই কথার যৌক্তিকতা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী এনি। বিকালে নয়াপল্টনে ওলামা দল কেন্দ্রীয় কমিটির মিলাদ ও দোয়া মাহফিলে এ কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক নিয়ে গাত্রদাহ হওয়া উচিত নয় বলেও মন্তব্য করে বিএনপি নেতা বলেন, এটি গণতন্ত্রের জন্য ভালো নয়। জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যের ভিত্তিতে চলা উচিত বলে মনে করেন তিনি। বলেন, বেগম খালেদা জিয়ার পরামর্শে বিএনপি দেশ গড়ার কাজে নেমেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া মাদার অব ডেমোক্রেসি, তিনি অসুস্থ এখন থাকলেও তার যথেষ্ট মনোবল আছে এবং সাহস আছে। কোন প্রেক্ষাপটে তারেক রহমান দেশের বাইরে আছেন এটা তো নতুন করে বলার কোনো প্রয়োজন নাই। তাহলে একটা বৈঠক দেশের বাইরে হয়েছে, এটার জন্য কেন কৌশলী হয়ে এত কথা বলতে হবে? লন্ডনে বৈঠকটি হয়েছে, আমি মনে করি এটাতে গাত্রদাহ হওয়াটা উচিত ছিল না। ভোর সময় আরও থাকছে।
ভারত যুক্তরাজ্যের মুক্ত বাণিজ্য চুক্তিতে কপালে ভাঁজ বাংলাদেশের। দুশ্চিন্তা বাড়বে এলডিসি উত্তরণের পর। নতুন বাজার তৈরির পরামর্শ অর্থনীতিবিদদের। জুড়ে ফের মাথা চাড়া দিচ্ছে কোভিড-19। একদিকে যেমন বাড়ছে রোগীর সংখ্যা, তেমনি জনমনেও বাড়ছে আতঙ্ক। করোনা মোকাবেলায় কতটুকু প্রস্তুত রাজধানীর হাসপাতালগুলো, কতটুকুই বা সক্ষমতা রয়েছে প্রতিরোধে? রাজধানীর বেশ কিছু হাসপাতাল ঘুরে সে খবর জানাচ্ছেন সহকর্মী মাহাদি ইসলাম ধ্রুব। ক্যামেরায় ছিলেন মোস্তাফিজুল হক আকাশ এবং SM সালাউদ্দিন। কোভিড-19 বা করোনা ভাইরাস মনে করিয়ে দেয় দুর্বিষহ এক স্মৃতির কথা, যে স্মৃতিতে ভেসে ওঠে অবরুদ্ধ নগরীতে বন্দি জীবন আর চারপাশে শুধুই লাশের মিছিল। বিশ্বজুড়ে আতঙ্ক ছড়ানো সে ভাইরাস ফের কড়া নাড়ছে দুয়ারে। দেশজুড়ে বাড়ছে সংক্রমণ, সেই সঙ্গে জনমনেও বাড়ছে উদ্বেগ, উৎকণ্ঠা। পরিস্থিতি মোকাবেলায় 14 জুনের মধ্যেই সব হাসপাতালে চালু হওয়ার কথা করোনা কর্নার, তবে তা এখনো চালু হয়নি সব হাসপাতালে। এ যেমন মুগদা মেডিকেলে করোনা কর্নারের জন্য ঠিক হয়নি নির্ধারিত জায়গা। আপাতত গাইনি বিভাগকে করোনা ইউনিট করার প্রস্তুতি চলছে, আর গাইনি রোগীদের নেওয়া হবে অন্য ইউনিটে। করোনা কর্নার চালু হয়নি তা মানতে নারাজ এই হাসপাতালের উপপরিচালক। তার দাবি, করোনা রোগীকে সেবা দিতে তারা প্রস্তুত। রোগী আসলে আমরা তাৎক্ষণিক সেবা দিতে পারবো, সেটা মানে বেড রেডি হয়নি, সব রেডি আছে। হ্যাঁ, বেডও রেডি আছে, জাস্ট না ওটা গাইনি না, ওটা আইসোলেটেড ওয়ার্ড। আমরা সাময়িকভাবে গাইনি ওয়ার্ডকে দিয়েছিলাম। এখন যেহেতু কোভিডের জন্য আবার আইসোলেট করা লাগছে, গাইনির জন্য আমরা ওইটা বন্ধ করে দিয়েছি। এবার চোখ ফেরাবো মহাখালীর DNCC ডেডিকেটেড কোভিড-19 হাসপাতালে। করোনা মোকাবেলায় প্রস্তুত দেশের সবচেয়ে বড় এই কোভিড হাসপাতাল, যেখানে নমুনা সংগ্রহ বুথ, প্যাথোলজি এবং RT-PCR ল্যাব সবগুলোতেই চলছে কর্মযজ্ঞ। প্রস্তুত করা হয়েছে 3 শতাধিক শয্যাও। আমরা 100% প্রস্তুত আছি। এখন আমাদের 13 জন কোভিড পেশেন্ট ভর্তি আছে। আমাদের 300টি বেড হচ্ছে আমাদের রেডি আছে এবং 1000 বেড নিয়ে আমরা প্রস্তুত আছি। প্রয়োজনে আমরা সেই বেডগুলো প্রস্তুত করব এবং আমরা আমাদের দিক থেকে 100% সাপোর্ট দিতে পারব। করোনা রোগীদের সেবা দিতে প্রস্তুতি সেরেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। রোগী ম্যানেজমেন্টের জন্য আমরা ইনিশিয়ালি একটা কর্নার সিলেক্ট করেছি। আমাদের 2-4 জন রোগী যদি হয় ওখানে রাখবো। এরপরের আমাদের স্টেপ হচ্ছে আমাদের যে একটা আইসোলেশন ওয়ার্ড আছে, সেখানে যদিও এখন অন্য রোগীরা থাকে, ওইটা আমরা ভ্যাকেন্ট করে আমরা ওইখানে করোনা রোগী রাখবো। করোনা কর্নারে এরই মধ্যে রোগী ভর্তি শুরু হয়েছে বলেও জানান ঢাকা মেডিকেলের পরিচালক। মাহাদি ইসলাম ধ্রুব, সময় সংবাদ, ঢাকা। এদিকে করোনা নতুন ধরনের সবচেয়ে বেশি ঝুঁকিতে শিশু, বয়স্ক ও অন্যান্য রোগে আক্রান্তরা। হাসপাতাল ঘুরে দেখা গেছে ভর্তি রোগীদের বেশিরভাগই ডায়াবেটিস, কিডনি সহ অন্যান্য জটিলতায় ভুগছেন। বিশেষজ্ঞরা বলছেন এখনো আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি, তবে যারা অন্যান্য সমস্যায় ভুগছেন তাদের নিতে হবে বাড়তি যত্ন। করোনা পরীক্ষা ও টিকা দেওয়ার ক্ষেত্রেও তাদেরকে অগ্রাধিকার দিতে হবে। এদিকে 24 ঘন্টায় করোনায় মারা গেছেন একজন। মনির হোসাইনের রিপোর্ট। হঠাৎ আবারও করোনার চোখরাঙানিতে বাড়ছে আতঙ্ক। জনসমাগম স্থলে মাস্ক পরা সহ স্বাস্থ্যবিধি মেনে চলতে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। চিকিৎসকরা বলছেন এখনও ভয়াবহ পরিস্থিতি তৈরি না হলেও করোনার নতুন ধরনে ঝুঁকিতে আছেন বয়স্ক সহ নানা ধরনের শারীরিক জটিলতায় ভোগা ব্যক্তিরা। রাজধানীর মহাখালীর DNCC কোভিড-19 ডেডিকেটেড হাসপাতালের চিত্রও একই কথা বলছে। ভর্তি আছেন 14 জন রোগী, যাদের বেশিরভাগই আগে থেকে ভুগছেন অন্যান্য সমস্যায়। যে রোগীর আগের থেকে ডায়াবেটিস, প্রেশার বা কিডনির সমস্যা এগুলো আছে, এরা বেশি আক্রান্ত হচ্ছে এবং অসুস্থ বেশি তারাই হচ্ছে। আমাদের কিন্তু একজন পেশেন্ট রয়েছে যার কিন্তু কিডনির সমস্যা রয়েছে এবং সে কিন্তু তাকে আমাদের অক্সিজেন দিতে হচ্ছে। সো স্টিল ইট ইজ অ্যাপ্লিকেবল যে যারা কোমরবিড, অন্যান্য রোগে আক্রান্ত, তাদের কিন্তু এই রোগটা সিভিয়ার হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষজ্ঞরাও বলছেন যাদের আগে থেকে ডায়াবেটিস, কিডনি সহ অন্যান্য জটিলতা রয়েছে তাদের বাড়তি যত্ন নিতে হবে। করোনা পরীক্ষা ও টিকা দেওয়ার বিষয়েও অগ্রাধিকার দেওয়ার পরামর্শ তাদের। যারা ঝুঁকিপূর্ণ বয়সের, 60 বছরের বেশি বয়স হয়ে গেছে, যারা আগে থেকে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, অ্যাজমাতে ভুগছে, ক্যান্সার আছে, কিডনি সমস্যা আছে, তাদেরকে অবশ্যই
যত্ন নিতে হবে। তারা যে বাইরে গেলে যেন মাস্কটা পরে। টেস্ট করে আগে কনফার্ম হতে হবে যে আসলে আমরা এই নতুন সাব ভেরিয়েন্টে আক্রান্ত কিনা। যদি হয়ে থাকে তাহলে ডাক্তারের পরামর্শ নিতে হবে। আতঙ্ক ছড়াচ্ছে ডেঙ্গুও। এরই মধ্যে ছড়িয়ে পড়েছে 58 জেলায়। বরিশাল বিভাগে সংক্রমণ সবচেয়ে বেশি। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা ও মৃত্যু। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠন মোস্তফা মহসিন মন্টু মারা গেছেন। রবিবার বিকেলে 5:10 রাজধানীর একটি হাসপাতালে মারা যান তিনি। তার বয়স হয়েছিল 79 বছর। মোস্তফা মহসিন মন্টুর মৃত্যুতে শোক জানিয়েছেন তারেক রহমান সহ বিভিন্ন দলের রাজনীতিকরা। ছিলেন মহান মুক্তিযুদ্ধে ঢাকা জেলা গেরিলা বাহিনীর প্রধান, স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠকও। ভূমিকা রেখেছেন দেশের সব গণতান্ত্রিক আন্দোলনেও। তিনি গণফোরামের সভাপতি মোস্তফা মহসিন মিন্টু। ছাত্রলীগ দিয়ে রাজনৈতিক জীবনের শুরু। পরবর্তীতে হন যুবলীগের চেয়ারম্যান। নৌকার টিকিটে এমপি হন দুবার। 1992 সালে আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত হয়ে যোগ দেন গণফোরামে। 2018 সালের নির্বাচনের আগে ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্ট গঠনে রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা। রোববার বিকেলে ঢাকার একটি হাসপাতালে মারা যান মোস্তফা মহসিন মিন্টু। এতে শোকের ছায়া নেমে আসে দেশের রাজনৈতিক অঙ্গনে। শোক বার্তা জানায় বিভিন্ন রাজনৈতিক দল এবং সংগঠন। খবর পেয়ে ছুটে আসেন বিএনপি মহাসচিব সহ বিভিন্ন দলের নেতারা। বলেন, সবসময় গণতান্ত্রিক সরকারের স্বপ্ন দেখতেন মোস্তফা মহসিন মিন্টু। নীতির প্রশ্নে কোনো আপোষ করেন, গণতন্ত্রে অটল বিশ্বাসী একজন মানুষ, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাসী। আমরা একজন বিশিষ্ট দেশপ্রেমিক রাজনৈতিক নেতাকে হারালাম। স্বৈরাচার বিরোধী আন্দোলনে এরশাদের সময়ও তিনি সামনের কাতারে থেকে সংগ্রাম করেছেন। আমরা এমন একজন যোদ্ধাকে এবং বাংলাদেশের গুরুত্বপূর্ণ একজন রাজনীতিবিদকে হারিয়ে আমরা আমাদের জায়গা থেকে আসলেই শোকাহত। যখন আমরা আমাদের একটা গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ মুহূর্তে আমরা উপস্থিত, এই সময়ে মোস্তফা মহসিন মন্টুর বিদায়টা, এটা এই ক্ষতি, এই শূন্যতাটা কোনোভাবেই সহজে পূরণ হবার নয়। বাদেশা এলিফ্যান্ট রোডে মসজিদে মোনাওয়ারে অনুষ্ঠিত হয় প্রথম জানাজা। সোমবার সকালে কেরানীগঞ্জে হবে দ্বিতীয় জানাজা। পরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে মোস্তফা মহসিন মিন্টুকে বনানী কবরস্থানে দাফন করা হবে। আমার চাচা প্লাস আমার শ্বশুর আমার বাবার মতো ছিলেন। উনি যদি করে ভুল ত্রুটি করে থাকে তাকে মাফ করে দেবেন। বার্ধক্যজনিত অসুস্থতা সহ নানা কারণে প্রায় 2 মাস ধরে অসুস্থ ছিলেন মোস্তফা মহসিন মিন্টু। 79 বছর বয়সে চলে গেলেন পৃথিবী ছেড়ে। আমিন তুষার। 1334 কোটি টাকা হয়েছে মোট ঋণের, যা 24.13%। রবিবার বিকেলে বাংলাদেশ ব্যাংক এই তথ্য জানিয়েছে। গত ডিসেম্বর শেষে এই ঋণ ছিল 3,45,765 কোটি টাকায়। মোট ঋণের যা ছিল 20.20%। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য, গেল 31 মার্চ পর্যন্ত খেলাপি সহ 61টি তফসিলি ব্যাংকের মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 17,41,992 কোটি 13 লাখ টাকা। হিসাব বলছে 3 মাস খেলাপি ঋণ 74,570 কোটি 8 লাখ টাকা বেড়েছে। যুক্তরাজ্য ও ভারতের মুক্ত বাণিজ্য চুক্তিতে কপালে ভাঁজ বাংলাদেশের। এটি আরও গভীর হবে এলডিসি উত্তরণের পর, এমন মন্তব্য করে ব্যবসায়ীরা বলছেন, সক্ষমতা বাড়াতে না পারলে ব্রিটেনের বাজারে পিছিয়ে পড়ব আমরা। পণ্য বৈচিত্র্যকরণের পাশাপাশি প্রতিযোগিতামূলক দাম ধরে রাখার পরামর্শ অর্থনীতিবিদদের। সাইফুল ইসলামের রিপোর্ট। ইউরোপে বাংলাদেশের অন্যতম প্রধান রপ্তানি বাজার যুক্তরাজ্য। অস্ত্র ও মাদক ছাড়া দেশটির বাজারে শুল্কমুক্ত সুবিধা পান রপ্তানিকারকরা। চলতি অর্থবছরের মে পর্যন্ত 11 মাসে আয় হয়েছে $429 কোটি। যুক্তরাজ্যেও বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক। সম্প্রতি মুক্ত বাণিজ্য চুক্তি হওয়ার পর ভারত তাদের গার্মেন্টস পণ্য যুক্তরাজ্যে শুল্কমুক্ত রপ্তানির সুযোগ পাবে। এতে পিছিয়ে পড়ার শঙ্কায় বাংলাদেশ। 2029-এর পরে যখন এক্সটেনশনটা ওভার হয়ে যাবে, ট্যাক্স রেট আসবে, আর এদিক থেকে ইন্ডিয়া FTA অ্যাভেল করে ফেলতে পারছে, এই জায়গাটা উইল বি ভেরি ভেরি
আমাদের কম্পিটিটিভনেস আমরা হারাই ফেলবো এই জায়গাটাতে টু ইন্ডিয়া। অনেক অর্ডার আমরা এক্সপেক্ট করতে পারি যেটা ইন্ডিয়াতে মুভ করে যেতে পারে। শঙ্কা আরও তীব্র হবে 2026 সালে এলডিসি গ্র্যাজুয়েশনের পর। যদিও যুক্তরাজ্য বলছে 2029 সাল পর্যন্ত বাংলাদেশের জন্য শুল্কমুক্ত সুবিধা অব্যাহত থাকবে। তাই প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে পণ্য রফতানির সময় কমিয়ে আনার পরামর্শ। আমাদের লিড টাইম কীভাবে ফাস্টার করা যেতে পারে ইউকেতে, আমাদের পোর্টের অ্যাক্সেসিবিলিটি, যে গিভ আস গ্রিন চ্যানেল অ্যাক্সেস, যেখান থেকে আমাদের টাইম লাইন অনেক কমে যাবে। যে যখন আমরা পোর্ট এক্সপোর্ট করছি আমাদের 10-11 দিন লেগে যায় টোটাল ক্লিয়ারেন্স অ্যান্ড এভরিথিং। এটাকে কমিয়ে একদিনের করে আনা পসিবল। ইন্ডিয়া করতে পারছে, ভিয়েতনাম করতে পারছে, সো ওয়াই কান্ট আস। যুক্তরাজ্যের সঙ্গে চুক্তির পর ভারতের ব্যবসায়ীরা তৈরি পোশাক খাতে বিনিয়োগ বাড়িয়েছেন। বাংলাদেশের চলমান রাজনৈতিক অস্থিরতার সুযোগও তারা কাজে লাগাতে চান। এমন পরিস্থিতিতে নতুন বাজার তৈরি ও দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির পরামর্শ অর্থনীতিবিদদের। সক্ষমতা বাড়ানোর আসলে কোনো বিকল্প নাই। তো সেটা আমরা যত বেশি ভ্যালু এডিশন করতে পারবো, যত বেশি আমাদের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রিগুলোকে স্ট্রেংথেনিং করতে পারবো, তত বেশি আমরা আমাদের এই কম্পিটিটিভনেস কিন্তু বাড়বে। ভারত আশা করছে আগামী বছর যুক্তরাজ্যের সঙ্গে বাণিজ্য চুক্তি কার্যকর হবে এবং পরবর্তী 3 বছরের মধ্যে দেশটি ব্রিটেনে তাদের রফতানি বাড়াবে অন্তত 12%। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। 32.5 লাখ কন্টেইনার, 12 কোটি মেট্রিক টন কার্গো হ্যান্ডলিং ও 4,000 জাহাজ ভিড়িয়ে চলতি অর্থ বছরে আগের সব রেকর্ড ভাঙতে যাচ্ছে চট্টগ্রাম বন্দর। অথচ অর্থ বছরের শুরুতে টানা 3 মাস রাজনৈতিক অস্থিরতার পাশাপাশি দীর্ঘস্থায়ী বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছিল দেশের আমদানি রফতানি বাণিজ্য। নূর জামাল আতিকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। আওয়ামী লীগ সরকার পতনের ছাত্র জনতার কঠিন আন্দোলনের মধ্য দিয়ে শুরু হয়েছিল 2024-25 অর্থ বছর, যা চলমান ছিল গত বছরের জুলাই আগস্ট টানা 2 মাস। এরপর দেশের বিভিন্ন জেলায় শুরু হয় আকস্মিক বন্যা, আর এর প্রভাবে সেপ্টেম্বর পর্যন্ত বিপর্যয়ের কবলে পড়ে দেশের অর্থনীতি। স্তিমিত হয়ে পড়ে আমদানি রপ্তানি বাণিজ্য। কিন্তু অক্টোবর থেকে ম্যাজিক্যালি ঘুরে দাঁড়িয়েছে দেশের অর্থনীতি। বিশেষ করে চলতি বছরে 14 জুন পর্যন্ত 31,63,000 কন্টেইনার, 12.5 কোটি মেট্রিক টন কার্গো পণ্য হ্যান্ডেলিং করেছে চট্টগ্রাম বন্দর। একই সঙ্গে বন্দরে ভিড়েছে পণ্যবাহী 3,900 জাহাজ। দেশে আমদানি রপ্তানি প্রবৃদ্ধির হার বেড়েছে এবং এটা সম্ভব হয়েছে বন্দরের বিভিন্নমুখী সংস্কার কার্যক্রমের জন্যই। বন্দরের মতোই চলতি অর্থ বছরে 6,88,000 রপ্তানি এবং 2,54,000 আমদানি কন্টেনার হ্যান্ডেলিংয়ে রেকর্ড করেছে 21টি বেসরকারি অফডক। দেশের প্রায় সার্বিক রপ্তানি পণ্যের প্রায় পুরোটাই কিন্তু অফডক হ্যান্ডেল করছে। সুতরাং এই প্রবৃদ্ধিটা কিন্তু দেশের সামগ্রিক রপ্তানি খাতের প্রবৃদ্ধিরই পরিচায়ক। সংকটের মাঝেও তৈরি পোশাক খাত রপ্তানি লক্ষ্যমাত্রা ধরে রাখায় এই অর্জন বলে দাবি গার্মেন্টস ব্যবসায়ীদের। বিশেষ করে চট্টগ্রাম বন্দর দিয়েই চলতি অর্থ বছরের প্রথম 3 প্রান্তিক অর্থাৎ মার্চ পর্যন্ত প্রায় 30 বিলিয়ন মার্কিন ডলার পণ্য রপ্তানি হয়েছে। একইভাবে এসেছে গার্মেন্টস সহ বিভিন্ন শিল্পের কাঁচামাল। আমরা ওভারটাইম করেছি, অনেক এক্সপেন্ডিচার বাড়াইছি, খরচ যেখানে খরচের দিকে না তাকিয়ে আমাদের ব্যবসা অক্ষুণ্ণ রাখার জন্য আমাদের কর্মকাণ্ড আমরা কিন্তু চালিয়ে রেখেছি, সেই জন্য সম্ভব হচ্ছে। রয়্যাল লিস্ট অনুযায়ী বিশ্বের 100টি ব্যস্ততম বন্দরের মধ্যে চট্টগ্রাম বন্দরের অবস্থান 67তম। মূলত কন্টেনার হ্যান্ডেলিংয়ের সক্ষমতার উপর নির্ভর করে এই তালিকা তৈরি করা হয়। 2024-25 চলতি অর্থ বছর বাংলাদেশের জন্য ছিল ঘটনাবহুল। অর্থ বছরের শুরুতে গণ অভ্যুত্থান, এরপর আকস্মিক বন্যা। এর মাঝে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশের অর্থনীতি। প্রবৃদ্ধি হয়েছে আমদানি রপ্তানি বাণিজ্যে। চট্টগ্রামের এসআক ডিপো থেকে কমল দে, সময় সংবাদ। সরকারের ব্যয় পরিকল্পনা বাস্তবায়নে বাড়তি রাজস্ব আদায়ের চাপে পড়েছে পোলট্রি শিল্প, যা বাড়িয়ে দিতে পারে ডিম মুরগির দাম। 2025-26 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে পর্যালোচনা করে এমনটাই জানিয়েছে এ খাতের শীর্ষ সংগঠনগুলো। এ অবস্থায় কর হার কমিয়ে প্রস্তাবিত বাজেট পাশের দাবি জানিয়েছেন তারা। কামরুল হাসান সবুজের রিপোর্ট।
কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে আগামী অর্থ বছরের জন্য ৩৯,৬২০ কোটি টাকা বরাদ্দ দিয়ে গেল ২ জুন ৭,৯০,০০০ কোটি টাকার বাজেট ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। বিশাল অঙ্কের এই বাজেট অর্থায়নে বেশি রাজস্ব আদায়ের পরিকল্পনার কথাও জানিয়েছেন অর্থ উপদেষ্টা। আগামী ২০২৫-২৬ অর্থবছরে মোট ৫,৬৪,০০০ কোটি টাকা রাজস্ব আয়ের প্রস্তাব করছি। সরকারের এমন রাজস্ব ভাবনা বাস্তবায়ন হলে বিপাকে পড়বে দেশের পোল্ট্রি শিল্প, বেশি দামে ডিম মুরগি কিনতে বাধ্য হবেন সাধারণ মানুষ। বাজেট প্রতিক্রিয়ায় এমন শঙ্কার পক্ষে যুক্তি তুলে ধরেছে এ খাতের শীর্ষ সংগঠনগুলো। আমরা সবসময় চাচ্ছি যে কম দামে ভালো প্রোটিন সরবরাহ করতে, এটার সাথে এই ইচ্ছাটার সাথে সামঞ্জস্যপূর্ণ বাজেট হওয়া দরকার। গত 6 মাসে কিন্তু প্রায় 3-4 টাকা ফিডের দাম কমিয়েছে। ফিডের দাম আবার সেই পরিমাণ আগের জায়গায় চলে যাবে কিনা সন্দেহ আছে এবং যাওয়ার পসিবিলিটি বেশি। উদ্যোক্তারা বলছেন, পোল্ট্রি শিল্পের প্রতিষ্ঠানগুলোর টার্নওভার ট্যাক্স 0.6% থেকে বাড়িয়ে আগামী অর্থ বছরের জন্য প্রস্তাব করা হয়েছে 1%। স্বল্প মূল্যে প্রোটিনের চাহিদা পূরণে 2015 সাল পর্যন্ত কর অব্যাহতির সুবিধা পাওয়া খাতটি বর্তমানে 15% হারে কর্পোরেট ট্যাক্স দিচ্ছে। আগামী অর্থ বছর থেকে যা হতে যাচ্ছে 27.5%। এই কর হার সহনীয় করার পাশাপাশি কাঁচামাল আমদানিতে বিদ্যমান অগ্রিম আয়কর কমিয়ে সর্বোচ্চ 1% করার দাবি সংগঠনগুলোর। ফিনান্সিয়াল স্টেটমেন্ট চেক করে দেখেন, আমাদের প্রফিটই থাকে 2 থেকে 3%, সেখানে যদি 1% টার্নওভার ট্যাক্স থাকে, এটা তো ম্যাচ করলো না। ইনকাম ট্যাক্স, টিডিএস, ডিডিএস এবং এআইটি সবগুলা নিয়ে রিথিঙ্কিং করা উচিত। আগে ছিল এক্সামটেড সেক্টর, এটাকে আমি বলবো এক্সামটেড সেক্টর দিকেই যদি যায় তাহলে একটা সঠিক দিকে হবে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আর মেধাভিত্তিক জাতি গঠনের স্বপ্ন বাস্তবায়নে সরকারকে নীতি সহায়তা নিয়ে এ খাতের উদ্যোক্তাদের পাশে দাঁড়ানোর পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। পোল্ট্রি পণ্যের দামের বৃদ্ধির কারণে মূল্যস্ফীতি আরেক দফা বেড়ে যায়, তাহলে সেক্ষেত্রে এটা ম্যাক্রোইকোনমিক স্ট্যাবিলিটিকে অনেকটাই হ্যাম্পার করবে। কর্মসংস্থানের উপরে চাপ তৈরি হবে। আগামী অর্থ বছরের যে চূড়ান্ত বাজেট, সেখানে আসলে এই খাতের উপরে যে অতিরিক্ত করে প্রস্তাব করা হয়েছে সেটা অবশ্যই কমানো উচিত। উৎপাদনশীলতা বাড়াতে পোল্ট্রি শিল্পে দরকারি যন্ত্রাংশ আমদানিতে বিদ্যমান 60% পর্যন্ত কর কমিয়ে যৌক্তিক করার দাবিও জানিয়েছেন খাত সংশ্লিষ্টরা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। জমে যায় অলিগলি ছাপিয়ে শহরের সব প্রধান সড়কে। 46টি খালের অধিকাংশই ভরাট, দখলে নিশ্চিহ্ন হওয়ার পথে। সিটি কর্পোরেশন নিজস্ব অর্থায়নে উদ্ধার চালালেও স্থায়ী সমাধানে বাড়তি বরাদ্দের দাবি সংশ্লিষ্টদের। সুমন হাসান ও সুজয় দাসের ছবিতে অপূর্ব রিপোর্ট। জনপ্রতিনিধি আসে, জনপ্রতিনিধি যায়, কিন্তু যেটি যায় না সেটি হচ্ছে এই দুর্ভোগ। খোদ সিটি কর্পোরেশনই বলছে বিগত দিনে মাস্টার প্ল্যান অনুযায়ী এখানে উন্নয়ন কর্মকাণ্ড হয়নি, যার ফলাফল এই জলাবদ্ধতা। 58 বর্গ কিলোমিটারের বরিশাল মহানগর, সামান্য বৃষ্টিতেই পানিতে টইটুম্বুর হয় শহরের বিভিন্ন সড়ক, কারণ নগরায়নে মাস্টার প্ল্যান না মানা। আমাদের একটা মাস্টার প্ল্যানের অভাবে কিন্তু এখন আমরা জলাবদ্ধতায় ভুগছি, এতগুলা আমাদের নদী খাল এগুলা থাকার পরও। বিশেষ করে নগরের মুন্সি গ্যারেজ, বগুড়া রোড, বটতলা, কালীবাড়ি রোড, সদর রোড সহ প্রধান সড়ক তো বটেই, অনেক অলিগলিতেও বাদ যায় না এমন ভোগান্তি। পরিবেশবিদরা বলছেন, মাস্টার প্ল্যানে থাকা 46টি খালের প্রায় সবই ভরাট, দখলে নিশ্চিহ্ন হওয়ার পথে। দুই দিক দিয়ে ভরাট হইতে হইতে এখন একটা চৌবাচ্চা, এখন একটা নর্দমার পরিণত হয়েছে, খাল আর খাল নাই। যারা বরিশালের রাজনীতি করে তাদের সদিচ্ছা নেই যে বরিশালটা ভালো থাকুক। জলাবদ্ধতা নিরসনের জন্য ড্রেন এবং সংশ্লিষ্ট সাথে কিছু খাল আছে, সেই খালের গভীরতা বৃদ্ধি করা দরকার। তবে গত 3 মাস ধরে বরিশাল সিটি কর্পোরেশনকে নতুন করে শক্ত পদক্ষেপ নিতে দেখা গেছে। দখলে থাকা খাল ও ড্রেন উদ্ধার করে খনন ও পরিচ্ছন্ন করছে তারা। খালটা পরিষ্কার করার পরে আমি ড্রেনে হাত দিয়েছি, পানি ঢোকার যে চ্যানেলগুলো আছে সেই চ্যানেলগুলোকে আমি হাত দিয়েছি, সেটা করতে গিয়ে অনেক কিছু উচ্ছেদ করতে হয়েছে। সম্পূর্ণ খালটা খনন করা হবে, খনন করে বাঁধ হবে, বাঁধের পরে সাইডে আবার ওয়াকিং রাস্তা যেটা আছে দুই পাশে। 2010 সালের মাস্টার প্ল্যানে বরিশালে 46টি খাল ছিল, বর্তমানে মাত্র 3 থেকে 4টি খালে নামে মাত্র পানি প্রবাহ রয়েছে। মন্ত্রণালয়ের পড়ে আছে 779 কোটি টাকার প্রকল্পের পরিকল্পনা, যেখানে 29টি খাল খনন শেষে ওয়াকওয়ে, বাগান তৈরি, 10টি পুকুর উদ্ধার সহ স্বপ্ন বোনা হয়েছে জলাবদ্ধতা নিরসন ও পরিবেশের ভারসাম্য রক্ষার নানা পরিকল্পনা। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। এদিকে দীর্ঘদিন সংস্কার না হওয়ায় পিরোজপুর পৌরসভার 90% সড়কের বেহাল দশা। খানাখন্দে ভরে গেছে সড়ক, প্রায় ঘটছে ছোট বড় দুর্ঘটনা। যাত্রীরা আহত হওয়ার পাশাপাশি বিকল হচ্ছে যানবাহন। এ নিয়ে বরাদ্দের স্বল্পতার অজুহাত কর্তৃপক্ষের। জিয়াউল হকের পাঠানো তথ্য এবং ছবি নিয়ে রিপোর্ট।
সড়ক জুড়ে বড় বড় গর্ত, বৃষ্টিতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা, ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। পিরোজপুর পৌরসভার 90% সড়কের বেহাল দশা, দীর্ঘদিন সংস্কার না করায় খানাখন্দে ভরে গেছে। এলাকাবাসীর অভিযোগ, প্রথম শ্রেণীর পৌরসভা হলেও মিলছে না ন্যূনতম নাগরিক সেবা। মাঝে মাঝে নামমাত্র মেরামত করা হলেও কয়েক মাসের মধ্যেই আবার আগের অবস্থায় ফিরে যায়। ভাঙা রাস্তায় প্রায় ঘটছে ছোট বড় দুর্ঘটনা। পিরোজপুর পৌরসভা দেখলে বোঝা যায় যে বাংলাদেশে আসলে বিগত 17-18 বছর বা 2 যুগ কোনো উন্নয়নই হয় নাই। পিরোজপুরের রাস্তাঘাট বলতে প্রত্যেকটা ওয়ার্ডে 9টি ওয়ার্ড আছে, 9টি ওয়ার্ডের রাস্তাঘাটেরই খুবই বেহাল দশা। প্রতিদিন গাড়ি অ্যাক্সিডেন্ট, প্রতিদিন মানুষের ভোগান্তি এখানে নিত্যদিনের সঙ্গে। আমরা এই অবস্থায় বেঁচে আছি। নিষ্কাশনের ব্যবস্থা না থাকার কারণে এইখানের এই সামান্য এই পথটুকে জলাবদ্ধতা সৃষ্টি হয় এবং প্রতি বছরই মানুষ বিভিন্ন ভোগান্তিতে পড়ে। আমরা চাই যাতে এই রাস্তাটা অতি দ্রুত তাড়াতাড়ি যাতে রাস্তাটা সংস্কার হয়, আমাদের শিকারপুরবাসী আমরা অনেক উপকৃত হব। এ নিয়ে বরাদ্দের স্বল্পতার অজুহাত কর্তৃপক্ষের। এত বিশাল পৌরসভায় এই স্বল্প বরাদ্দ দিয়ে এগুলো উন্নয়ন করা যায় না। এখানে সরকারের বড় বড় প্রজেক্ট দেওয়া উচিত। আমরা ইতিপূর্বে IUGIP LGD একটা প্রজেক্ট আছে, সেখানে আমরা অনেক স্কিম প্রেরণ করেছি। বরাদ্দ খুবই কম, ADP বছরে 70-80 লাখ টাকা আসে, কোনো 1 কোটি টাকা আসে। এই স্বল্প বরাদ্দে 2-1 রাস্তা মেনটেন্যান্স করা যায় না। যদি সরকার বরাদ্দ বাড়াইয়া দেয় আমাদেরকে, বা যদি LGD কোনো প্রজেক্ট বা যদি পৌরসভা যদি স্পেশাল প্রজেক্ট দেয়, তাহলে আমরা এটা সমস্যার সমাধান করতে পারবো। পিরোজপুর পৌরসভায় প্রায় 350 কিলোমিটার সড়ক রয়েছে, যার মধ্যে 80 কিলোমিটার অংশ কার্পেটিং রয়েছে। সময় সংবাদ, পিরোজপুর। ময়মনসিংহ বিভাগের 4 জেলার আদালতগুলোতে তৈরি হয়েছে মামলা জট। মামলার দীর্ঘসূত্রিতায় চরম ভোগান্তিতে বিচার প্রার্থীরা। মামলা চালাতে গিয়ে নিঃস্ব অনেকে। এ অবস্থায় দ্রুত মামলার নিষ্পত্তির দাবি ভুক্তভোগীদের। তবে সরকারি আইনজীবীরা বলছেন, আওয়ামী লীগ সরকার পতনের পর আদালতে মামলা নিষ্পত্তির গতি বেড়েছে, জট কমতে চলছে সম্মিলিত চেষ্টা। ওবায়দুল হকের রিপোর্ট। জমি সংক্রান্ত বিরোধের নিষ্পত্তি চেয়ে বিচার পাওয়ার আশায় প্রায় 34 বছর ধরে আদালতের বারান্দায় ঘুরছেন ময়মনসিংহের ত্রিশালের মুখ্যপুর এলাকার আব্দুল মান্নান। দীর্ঘ সময় মামলা চালাতে গিয়ে এখন তিনি অনেকটাই নিঃস্ব। এই মামলা 3 জন আইনজীবী মারাই গেছে, এখন বর্তমানে আমিও মারার পথে। সর্বদিক দিয়ে আমি সর্বহারা হয়ে গেছি এই মামলার পিছনে পয়সা খরচ করতে করতে। ময়মনসিংহের আদালতে এমন মান্নানদের সংখ্যা হাজার হাজার। বিচার পেতে বছরের পর বছর ঘুরেও অনেকেই পাচ্ছেন না ন্যায় বিচার। জেলা ও দায়রা জজ আদালতের তথ্য বলছে, বর্তমানে ময়মনসিংহ জেলা ও দায়রা জজের 20টি আদালতে ঝুলে আছে 69,728টি দেওয়ানি ও ফৌজদারি মামলা। এছাড়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারাধীন মামলার সংখ্যা আরও 28,026টি। 13 বছর আবার গেলে কি পরিমাণ গাড়ি ভাড়া গেছে, কি পরিমাণ উকিল নিছে। আসি ওকালতনামা দেই, টাকা দেই, আবার ফেরত যাই। প্রাইম এফিসি আছে কিনা, সেই মামলার সত্যতা আছে কিনা সেটা জেনে বুঝে যদি মামলাটা করে তাহলে অনেক মামলা কমবে। একই চিত্র বিভাগের অন্য 3 জেলা জামালপুর, শেরপুর ও নেত্রকোনায়ও। জামালপুরে জজ ও ম্যাজিস্ট্রেটের 27টি আদালতে মামলা আটকে আছে 25,000-এর বেশি। শেরপুরের আদালতে দায়ের করা মামলা নিষ্পত্তির ধীরগতিতে বাড়ছে মামলা জট। চলতি বছরের মে মাস পর্যন্ত বিচারাধীন মামলা 13,766টি। নেত্রকোনা জেলা ও দায়রা জজ আদালতে বিচারক সংকট না থাকলেও 31,617টি দেওয়ানি ও ফৌজদারি মামলা জমে আছে আদালতে। আমার মামলাটা 2010 সালের মামলার এখন পর্যন্ত কোনো সুরাহা পাই নাই। তবে সরকারি আইনজীবীরা বলছেন, আওয়ামী লীগ সরকার পতনের পর আদালতে মামলা নিষ্পত্তির গতি বেড়েছে। বর্তমান জেলা ও দায়রা জজ মহোদয় উনি দ্রুত মামলা নিষ্পত্তি করতেছেন, দ্রুত জামিন শুনানি নিষ্পত্তি করতেছেন, কোনো আদেশ পেন্ডিং রাখতেছেন না। নিম্ন আদালতকে গতিশীল করার জন্য উচ্চ আদালতকেও স্পিডি হইতে হবে। গভর্নমেন্টের যদি সঠিকভাবে আমাদেরকে কাগজপত্র সরবরাহ করে, সঠিক তথ্যগুলি সঠিক সময় যদি আমাদের সরবরাহ করে, তাহলে আমরা মামলাগুলি, বিশেষ করে সিভিল মামলাগুলি আমরা দ্রুত এগিয়ে নিতে পারব। আইনজীবীদের তথ্য মতে ময়মনসিংহ বিভাগের 4 জেলার আদালতে প্রতিদিন বিচার সংক্রান্ত কাজে আসেন 5,000-এর বেশি বিচার প্রার্থী। ওবায়দুল হক, সময় সংবাদ। ভোলার ইলিশা লঞ্চ ঘাটে বসার জায়গা, যাত্রীর ছাউনি, শৌচাগার ও খাবার পানির সংকটে যাত্রীরা দীর্ঘদিনেও সমাধান না হওয়ায় ক্ষোভ তাদের। তবে শিগগিরই ঘাটে বেশ কয়েকটা স্থাপনা নির্মাণের আশ্বাস দিয়েছে BIWTA। উৎপল দেবনাথের ছবিতে নাসির উদ্দিন লিটনের রিপোর্ট।
খোলা আকাশের নিচে অপেক্ষা করছেন যাত্রীরা, আশেপাশে নেই কোনো ছাউনি। দ্বীপ জেলা ভোলা থেকে নদীপথে অন্য জেলায় যাতায়াত করেন এলাকাবাসী। জেলার প্রধান ইলিশা লঞ্চঘাট দিয়ে সর্বোচ্চ মানুষ নদী পারাপার হন। তবে এই ঘাটে নেই ন্যূনতম সেবা। যাত্রীদের অভিযোগ, ঘাটে নেই বসার জায়গা, যাত্রী ছাউনি, শৌচাগার ও খাবার পানির ব্যবস্থা। এ কারণে সবসময় ভোগান্তিতে পড়েন তারা। দীর্ঘদিনেও কোনো সমাধান না হওয়ায় ক্ষুব্ধ তারা। বসার স্থান বা একটা মহিলার ওয়াশরুমে যাবে সেই কোনো স্থান মানে টার্মিনাল মনেই হয় না। এটা আমাদের অনেক কষ্ট হয় এদিকে আসলে আমরা লঞ্চ পাই না, রোদের ভিতরে বৈশা থাকি। যাত্রী স্থান তো শুরু করে কোনো থাকার মতো কোনো ব্যবস্থাও নাই বা এরকম ব্যবস্থা এখন পর্যন্ত কেউ উদ্যোগও নেয়নি। বাথরুম দিতে হবে, তারপর ঘাটটাকে আরো উন্নত করতে হবে। 2020 সালে ঘাটের পাশে যাত্রীদের জন্য 3 শেড বিশ্রামাগার নির্মাণ করা হলেও রক্ষণাবেক্ষণের অভাবে সেটি ব্যবহারের অনুপযোগী। বিআইডব্লিউটিএ বলছে শীঘ্রই বিশ্বব্যাংকের সহায়তায় ইলিশা ঘাটে বেশ কয়েকটি স্থাপনা নির্মাণ করা হবে। ভোলার ইলিশাটা যদিও আমার নিয়ন্ত্রণে না, তবে বিআইডব্লিউটিএর এবং ওই ঘাটটার উন্নয়নে আমি যতটুকু জানি ওয়ার্ল্ড ব্যাংকের একটা প্রজেক্ট চলমান আছে। সহসাই ওখানে ভালো কিছু স্থাপনা হবে। বিআইডব্লিউটি এর তথ্য মতে ইলিশা ঘাট ছাড়াও ভোলায় 24টি লঞ্চ ঘাট আছে। এর মধ্যে 19টি ঘাটেই নেই যাত্রী ছাউনি, বিশ্রামাগার সহ অন্যান্য সুবিধা। নাসির উদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা। সমুদ্র জেলে জালে ধরা পড়ছে নানা প্রজাতির মাছ। এতে পটুয়াখালীর পাইকারি বাজারগুলোতে বেড়েছে সরবরাহ, কমেছে দর। বিস্তারিত জানাতে হেতালিয়া বাঁধঘাটে পাইকারি মাছ বাজারে আছেন সহকর্মী মোহাম্মদ মনির হোসেন বাদল। সরাসরি যাচ্ছি তার কাছে। বাদল, সমুদ্র 58 দিন মাছ ধরা বন্ধ থাকার পরে কিন্তু গত 11 তারিখ রাত থেকে কিন্তু সমুদ্র জেলেরা মাছ ধরতে শুরু করেছে। আর ইতিমধ্যে পটুয়াখালীর প্রায় সামুদ্রিক 1.5 লক্ষ জেলে কিন্তু তাদের ট্রলার নিয়ে মাছ ধরতে গভীর সমুদ্রে চলে গেছে এবং তারা এখনো গভীর সমুদ্রে অবস্থানরত রয়েছে বলে আমরা যতটুকু জানতে পেরেছি। কিন্তু এখনো ট্রলার নিয়ে মাছ ধরে না আসায় কিন্তু এই পটুয়াখালী পাইকারি বাজারগুলোতে কিন্তু পুরো হাটটাকে বর্তমানে মুখরিত হইতে পারেনি সামুদ্রিক মাছে। তবে যে ছোট ছোট যে খুঁটো জালের যে জেলেরা রয়েছে, এই জেলেরা যে কিন্তু ইতিমধ্যে কিন্তু তারা প্রতিদিন যে সমুদ্রে মাছ ধরে, এই মাছ ধরা নিয়ে কিন্তু তারা ইতিমধ্যে চলে এসেছে। যার কারণে পটুয়াখালী যে এই পাইকারি বাজারগুলো দেখতে পাচ্ছি, বাজারে কিন্তু বর্তমানে আবার সেই দীর্ঘ 2 মাস পরে কিন্তু হাটটাকে মুখরিত হয়ে উঠছে এই মাছের কারণে, সামুদ্রিক মাছের কারণে। আর আমরা ইলিশা লঞ্চ ঘাটে বসার জায়গা, যাত্রীর ছাউনি, শৌচাগার ও খাবার পানির সংকটে যাত্রীরা দীর্ঘদিনেও সমাধান না হওয়ায় ক্ষোভ তাদের। তবে শিগগিরই ঘাটে বেশ কয়েকটা স্থাপনা নির্মাণের আশ্বাস দিয়েছে বিআইডব্লিউটিএ। উৎপল দেবনাথের ছবিতে নাসির উদ্দিন লিটনের রিপোর্ট। খোলা আকাশের নিচে অপেক্ষা করছেন যাত্রীরা, আশেপাশে নেই কোনো ছাউনি। দ্বীপ জেলা ভোলা থেকে নদীপথে অন্য জেলায় যাতায়াত করেন এলাকাবাসী। জেলার প্রধান ইলিশা লঞ্চঘাট দিয়ে সর্বোচ্চ মানুষ নদী পারাপার হন। তবে এই ঘাটে নেই ন্যূনতম সেবা। যাত্রীদের অভিযোগ, ঘাটে নেই বসার জায়গা, যাত্রী ছাউনি, শৌচাগার ও খাবার পানির ব্যবস্থা। এ কারণে সবসময় ভোগান্তিতে পড়েন তারা। দীর্ঘদিনেও কোনো সমাধান না হওয়ায় ক্ষুব্ধ তারা। বসার স্থান বা একটা মহিলার ওয়াশরুমে যাবে সেই কোনো স্থান মানে টার্মিনাল মনেই হয় না। এটা আমাদের অনেক কষ্ট হয় এদিকে আসলে আমরা লঞ্চ পাই না, রোদের ভিতরে বৈশা থাকি। যাত্রী স্থান তো শুরু করে কোনো থাকার মতো কোনো ব্যবস্থাও নাই বা এরকম ব্যবস্থা এখন পর্যন্ত কেউ উদ্যোগও নেয়নি। বাথরুম দিতে হবে, তারপর ঘাটটাকে আরো উন্নত করতে হবে। 2020 সালে ঘাটের পাশে যাত্রীদের জন্য 3 শেড বিশ্রামাগার নির্মাণ করা হলেও রক্ষণাবেক্ষণের অভাবে সেটি ব্যবহারের অনুপযোগী। বিআইডব্লিউটিএ বলছে শীঘ্রই বিশ্বব্যাংকের সহায়তায় ইলিশা ঘাটে বেশ কয়েকটি স্থাপনা নির্মাণ করা হবে। ভোলার ইলিশাটা যদিও আমার নিয়ন্ত্রণে না, তবে বিআইডব্লিউটিএর এবং ওই ঘাটটার উন্নয়নে আমি যতটুকু জানি ওয়ার্ল্ড ব্যাংকের একটা প্রজেক্ট চলমান আছে। সহসাই ওখানে ভালো কিছু স্থাপনা হবে। বিআইডব্লিউটি এর তথ্য মতে ইলিশা ঘাট ছাড়াও ভোলায় 24টি লঞ্চ ঘাট আছে। এর মধ্যে 19টি ঘাটেই নেই যাত্রী ছাউনি, বিশ্রামাগার সহ অন্যান্য সুবিধা। নাসির উদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা।
সমুদ্র জেলে জালে ধরা পড়ছে নানা প্রজাতির মাছ। এতে পটুয়াখালীর পাইকারি বাজারগুলোতে বেড়েছে সরবরাহ, কমেছে দর। বিস্তারিত জানাতে হেতালিয়া বাঁধঘাটে পাইকারি মাছ বাজারে আছেন সহকর্মী মোহাম্মদ মনির হোসেন বাদল। সরাসরি যাচ্ছি তার কাছে। বাদল, সমুদ্র 58 দিন মাছ ধরা বন্ধ থাকার পরে কিন্তু গত 11 তারিখ রাত থেকে কিন্তু সমুদ্র জেলেরা মাছ ধরতে শুরু করেছে। আর ইতিমধ্যে পটুয়াখালীর প্রায় সামুদ্রিক 1.5 লক্ষ জেলে কিন্তু তাদের ট্রলার নিয়ে মাছ ধরতে গভীর সমুদ্রে চলে গেছে এবং তারা এখনো গভীর সমুদ্রে অবস্থানরত রয়েছে বলে আমরা যতটুকু জানতে পেরেছি। কিন্তু এখনো ট্রলার নিয়ে মাছ ধরে না আসায় কিন্তু এই পটুয়াখালী পাইকারি বাজারগুলোতে কিন্তু পুরো হাটটাকে বর্তমানে মুখরিত হতে পারেনি সামুদ্রিক মাছে। তবে যে ছোট ছোট যে খুঁটো জালের যে জেলেরা রয়েছে, এই জেলেরা যে কিন্তু ইতিমধ্যে কিন্তু তারা প্রতিদিন যে সমুদ্রে মাছ ধরে, এই মাছ ধরা নিয়ে কিন্তু তারা ইতিমধ্যে চলে এসেছে। যার কারণে পটুয়াখালী যে এই পাইকারি বাজারগুলো দেখতে পাচ্ছি, এই বাজারে কিন্তু বর্তমানে আবার সেই দীর্ঘ 2 মাস পরে কিন্তু হাটটাকে মুখরিত হয়ে উঠছে এই মাছের কারণে, সামুদ্রিক মাছের কারণে। আর আমরা একটু বলতে চাচ্ছি যে দীর্ঘ প্রজনন মৌসুম সহ বিভিন্ন মৌসুমে জাটকা সংরক্ষণের কিন্তু সমুদ্রে 2 মাস, নদীতে কিন্তু 2 মাস 5টি অবস্থায় মাছ ধরা বন্ধ ছিল। অপরদিকে সমুদ্রে যে 58 দিন মাছ ধরা বন্ধ থাকার কারণে কিন্তু সামুদ্রিক এবং নদীর মাছ কিন্তু এই পাইকারি বাজারে আমরা কোনো সময় দেখতে পারিনি। বিশেষ করে বেশিরভাগই কিন্তু চাষের মাছ দেখতে পেরেছি। আর চাষের মাছ দাম কিন্তু তুলনামূলকভাবে কিন্তু আগে বেশি ছিল, কিন্তু বর্তমানে আমরা যে পাইকারি বাজারে এসেছি, বাজারে কিন্তু কেজি প্রতি আমরা দেখতেছি আগের তুলনায় 50 থেকে 80 টাকা এবং 70 টাকা 100 টাকা দাম অনেকটা কমেছে। তবে এটা কিন্তু আমরা যারা আড়তদার রয়েছে বা এখানকার যারা ব্যবসায়িক রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা বিষয়টা জানিয়েছে যে দামের কম টাকার সমুদ্রে মাছ ধরা শুরু করেছে। এই মাছ ধরা শুরুর কারণেই কিন্তু আসলে চাষের মাছটা দাম কমতে শুরু করেছে। তবে আমরা এই বিভাগে জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ কামরুল ইসলামের সাথে কথা বলেছি। তিনি যে বিষয়টা জানিয়েছে, আগামী 1 সপ্তাহের ভিতর কি 10 দিনের ভিতর সমুদ্রে জেলেরা যারা মাছ ধরতে গেছে তারা সমুদ্রের তীরে ফিরে আসবে এবং মৎস্য অবতরণ কেন্দ্র মহিপুর এবং আলিপুরে তারা নোঙ্গর করবে এবং সেখানে পর্যাপ্ত পরিমাণ রূপালী, ইলিশ সহ বিভিন্ন মাছ ধরা পড়বে। তখন হাটটাকে মুখরিত থাকবে পটুয়াখালী সকল পাইকারি মাছের বাজারগুলো এবং পর্যাপ্ত মাছ থাকায় মাছটা কিছু হাতের নাগালে থাকবে বলে এমনটি আশা করছেন তারা। এই ছিল পটুয়াখালী পাইকারি বাজার থেকে, মাছের বাজার থেকে আমার কাছে সর্বশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম পটুয়াখালী থেকে। হবিগঞ্জে হাওরে দেশীয় মাছের সরবরাহ কিছুটা কমলেও দাম সহনীয় পর্যায়ে। জেলার বিভিন্ন হাওর ও নদী বিল থেকে মাছ নিয়ে স্থানীয়রা আসেন শায়েস্তানগর বাজারে। ভোর থেকে ক্রেতারা ভিড় করেন এখানে। এদিকে বাজারের অবকাঠামোগত উন্নয়ন করা হলে বেচাকেনা আরও বাড়বে বলে মনে করেন বাজার কমিটির নেতারা। হাকডাকে সরগরম হবিগঞ্জের শায়েস্তানগর মাছের বাজার। জেলায় দেশীয় মাছের সবচেয়ে বেশি বেচাকেনা হয় এই বাজারই। মাছের সরবরাহ কমলেও দাম ক্রেতাদের নাগালে বলে জানান বিক্রেতারা। তরতাজা মাছ কিনতে ভোর থেকেই বাজারে ভিড় করেন অনেকে। এখানের মাছ গুণে মানও ভালো আর সব দিক দিয়ে সস্তা আছে। এখান থেকে মাছ না আমরা কাছে বেশি, সব ধরনের মাছের আমদানি এখানে পাওয়া যায়। এদিকে অবকাঠামোগত উন্নয়ন হলে বেচাকেনা আরও বাড়বে বলে জানায় বাজার কমিটি। আমদানি আছে কিন্তু পাইকারের শান্তি বানা, সরকারের কোনো অনুদান নাই, বাজারে যানজট আছে কিন্তু পেক্কাদা সর্বদিকে লাগাই। এই অবস্থানে আছি আমরা, উপরে ছাউনি পর্যন্ত নাই। শায়েস্তানগর বাজারে খুচরা ও পাইকারি মিলিয়ে প্রতিদিন 30 লাখ টাকার মাছ বিক্রি হয়। সময় সংবাদ, হবিগঞ্জ। ভোরের সময় এই ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে সঙ্গে থাকবেন সহকর্মী জুম্মান সাদিক জাভলিন। ধন্যবাদ আইরিন। পতেঙ্গা সমুদ্র সৈকতের সৌন্দর্য রক্ষায় 2 সংস্থাকে নিয়ে কাজ করবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। বিকেলে পতেঙ্গা সমুদ্র সৈকতের পরিদর্শনে গিয়ে কথা বলেন সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেন। পরে ঘুরে দেখেন সৈকত এলাকা। সিডিএ ও জেলা প্রশাসনকে সাথে নিয়ে আগামীতে নানা পরিকল্পনার কথা জানান তিনি। এ সময় অবৈধভাবে দোকানপাট বসিয়ে সৈকতের সৌন্দর্য যারা নষ্ট করছে তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন মেয়র। এছাড়া চাঁদাবাজি প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। কোনো সন্ত্রাসী কার্যকলাপ যদি কেউ করে, এখানে টুরিস্ট পুলিশ আছে, স্থানীয় থানা আছে, পুলিশ কমিশনার আছে, ইভেন
হালি শহরের যে এখন আপনার ওই যে আর্মি একটা আর্টিলারি ফোর্স আছে, তারাও কিন্তু আমাদের সাথে কথা বলছে, আমি তাদের সাথে পার্সোনালি কথা বলেছি। তারাও এই চট্টগ্রামের এই বিচটাকে যে কোনোভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করার জন্য তারা একসাথে কাজ করতে বদ্ধপরিকর। দক্ষিণাঞ্চলের সড়কে লক্কর ঝক্কর ও ফিটনেসবিহীন বাস চালাচ্ছে খোদ বিআরটিসি কর্তৃপক্ষ। যাত্রীদের অভিযোগ, জোড়াতালি দিয়ে কোনো রকম বাসগুলো সড়কে চলছে। ফ্যান, এসি সহ নষ্ট বেশিরভাগ জিনিস। বিষয়টি স্বীকার করলেও সমাধান দিতে পারেনি কর্তৃপক্ষ। সুজয় দাসের ছবিতে অপূর্ব অপুর রিপোর্ট। পদ্মা সেতু চালুর পর ঢাকা বরিশাল রুটে গাড়ির চাপ বেড়েছে। বিভিন্ন কোম্পানির গাড়ির পাশাপাশি বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিআরটিসি তাদের নিজস্ব বাস দিয়ে যাত্রী পরিবহন করে আসছে এ রুটে। অভিযোগ উঠেছে ব্যবহারের অনুপযোগী বিআরটিসির লক্কর ঝক্কর বাস চলাচল করছে দক্ষিণাঞ্চলে। গাড়িগুলোর কোনোটির জানালা ভাঙা, আবার কোনোটি জ্যাম, কোথাও কোথাও পলিথিন দিয়ে জোড়াতালি দেয়া। যাত্রীরা বলছেন সরকারি বাসের মান ভালো হওয়ার কথা থাকলেও বরিশালের গাড়িগুলো লোকাল বাসের চেয়েও খারাপ। বর্ষা হইলে সিট উপরের সাইনি দিয়ে পানি করে, তারপর এসি আছে অথচ এসির প্রোডাকশন নাই। এই সিটগুলো এই যে 3 জন বসছি, 3 জন বসা যায় না, আরামদায়কভাবে বসা যায় না, গাদাগাদি হইতে আছে। বাসের অবস্থায় দেখে মনে হচ্ছে ভালো না। বিষয়টি স্বীকার করে কর্তৃপক্ষ বলছে 2019 সালের পর কোনো নতুন গাড়ি যুক্ত না হয় পুরনো গাড়ি মেরামত করে পরিচালনা করা হচ্ছে। আমাদের 340টা গাড়ি প্রায় কিছুদিন আগেই কোরিয়া থেকে আসার জন্য প্রক্রিয়াধীন অবস্থায় আছে। গাড়িগুলো চলে আসলে আমাদের এই যে লক্কর ঝক্কর গাড়ির যে অথবা যে অনেক পুরাতন গাড়ি দিয়ে আমাদের বহরে সংযুক্ত আছে, এই গাড়িগুলো আর থাকবে না। তখন আমরা ইনশাআল্লাহ ভালো সার্ভিস দিতে পারবো। বরিশাল থেকে বিভিন্ন রুটে প্রতিদিন বিআরটিসির অর্ধশত বাস চলাচল করে। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। বর্ষা এলেই জমে ওঠে ঝালকাঠির 8 ঘরের নৌকার হাট। পিরোজপুর এবং বরিশালের ব্যবসায়ীরাও নিজেদের তৈরি নৌকা নিয়ে আসেন এই হাটে। নৌকা যোগাযোগের সংস্কৃতি রক্ষায় নৌকার কারিগরদের ক্ষুদ্র ঋণ ও কারিগরি সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন জেলা বিসিক কর্মকর্তার। পলাশ রায়ের পাঠানো তথ্য ও শামীম হোসেনের ছবিতে রিপোর্ট। রাস্তার দুই পাশে সাজানো নৌকার এ চিত্র বলে দিচ্ছে প্রকৃতিতে শুরু হয়েছে বর্ষার আগমন। চিরচেনা ঐতিহ্যের অংশ হিসেবে জমে উঠেছে নৌকার হাট। হাঁকডাকে বিক্রি হচ্ছে ছোট বড় ডিঙি নৌকা। অসংখ্য খালবিল আর নদীর কারণে ঝালকাঠি, পিরোজপুর ও বরিশালে সারা বছরই চাহিদা রয়েছে নৌকার। বিশেষ করে বর্ষায় যখন খালবিল পানিতে টইটুম্বুর হয়ে যায় তখনই কদর বেড়ে যায় নৌকার। আর এ সময় জমে ওঠে 8 ঘরের এ নৌকার হাট। হাটে যাওয়া, কান্দিতে যাওয়া, কৃষি কাজে ধান কাটতে যাওয়া, নৌকা আমাদের সবসময় জন্য প্রয়োজন। এটা আমাদের তালই দাদা হইতেই হাট আমরা দেখতে দেখতে আসছি। একটা 5,000, 7,000, 2,000, 3,000 নৌকা বুঝছে, ছোট বড় আছে। নৌকার কারিগরদের ক্ষুদ্র ঋণ ও কারিগরি সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা বিসিক কর্মকর্তা। কারিগরদেরকে বিসিক আর্থিকভাবে সহায়তা প্রদান করার জন্য বদ্ধপরিকর। এছাড়াও ওনারা যদি কোনো কারিগরি সহায়তা প্রয়োজন মনে করে এবং বিসিকের সহায়তা চায়, বিসিক তাদেরকে সহায়তা প্রদানে বদ্ধপরিকর। 8 ঘরের এ নৌকার হাট থেকে পিরোজপুর, বরিশাল ও ঝালকাঠির 10,000 মানুষের জীবিকা নির্বাহ হয়। সময় সংবাদ, ঝালকাঠি। বন্ধে খুব শিগগিরই শান্তি প্রতিষ্ঠার আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার উদ্যোগেই এই শান্তি প্রতিষ্ঠিত হবে বলে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে মন্তব্য করেন ট্রাম্প। একই সাথে যুক্তরাষ্ট্রের লক্ষ্যবস্তুতে আঘাত হানলে করুণ পরিণতির হুমকি দেন ইরানকে। ট্রাম্পের এই শান্তি প্রত্যাশা আশার আলো দেখালেও শেষ পর্যন্ত তা কতটা সফল হবে তা নিয়ে সংশয় প্রকাশ করেন বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি হামলার ভয়াবহতা। অশান্ত হয়ে উঠছে মধ্যপ্রাচ্য, উদ্বেগ আর উৎকণ্ঠায় পুরো বিশ্ব। এমন পরিস্থিতিতে কিছুটা আশার আলো দেখালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার ইরান ইসরায়েলের সংঘাত বন্ধ ও শান্তি প্রতিষ্ঠার আশাবাদ ব্যক্ত করলেন তিনি। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি বলেন, ইরান ও ইসরায়েলের উচিত একটি চুক্তিতে পৌঁছানো এবং তা
হবেই। এ নিয়ে প্রচুর টেলিযোগাযোগ ও বৈঠকও হচ্ছে বলে উল্লেখ করেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন বিশ্বের বিভিন্ন অঞ্চলের উত্তেজনা প্রশমনে তার ভূমিকার স্বীকৃতি অনেকেই না দিলেও সাধারণ মানুষ তা বোঝে। ভারত পাকিস্তান যুদ্ধ বন্ধ, ইউক্রেন রাশিয়া এবং ইসরায়েল হামাস যুদ্ধবিরতির আলোচনায় শান্তি প্রক্রিয়া এগিয়ে চলার পেছনে তার ভূমিকার কথা তুলে ধরেন ট্রাম্প। ইসরায়েল ও ইরানের মধ্যেও শিগগিরই শান্তি প্রতিষ্ঠা হবে বলে আশা প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। ইরান ইসরায়েলের সংঘাত সহজেই শেষ করার দাবি করে তেহরানকে সতর্ক করে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রকে লক্ষ্যবস্তু বানালে তার চরম পরিণতি ভোগ করতে হবে। ট্রাম্পের এই শান্তি প্রত্যাশা আশার আলো দেখালেও শেষ পর্যন্ত তা কতটা সফল হবে তা নিয়ে সংশয়ে রয়েছেন বিশ্লেষকরা। ফক্স নিউজের এক সাক্ষাৎকারে ট্রাম্পের মন্তব্য নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুকে প্রশ্ন করা হলে তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের চাওয়া পূরণ অর্থাৎ ইরানের পরমাণু কর্মসূচি পুরোপুরি প্রত্যাহার হলেই চুক্তি অর্থবহ হবে। নেতানিয়াহু সতর্ক করে বলেন, ইসরায়েলি বিমান বাহিনী এখন ইরান জুড়ে টার্গেট করে আঘাত হানতে পারছে, তাই ইসরায়েল এমন কোনো চুক্তির জন্য অপেক্ষা করবে না। সাক্ষাৎকারে নেতানিয়াহু একাধিকবার ট্রাম্পের প্রশংসা করে বলেন, তারা সম্পূর্ণ সমন্বিতভাবে কাজ করছেন। যদিও ট্রাম্পের দাবি যুক্তরাষ্ট্র এই সংঘাতে সরাসরি জড়িত নয়। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। এদিকে ইসরায়েলকে জবাব দেওয়ার আগে যুদ্ধবিরতি নয় বলে সাফ জানিয়ে দিয়েছে ইরান। স্থানীয় সময় রোববার ইরানের এক শীর্ষ কর্মকর্তার বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানায়, কাতার ও ওমানের মধ্যস্থতাকারীদের তেহরানে কথা জানিয়েছে আক্রমণের মধ্যে কোনো ধরনের আলোচনায় অংশ নেবে না তেহরান, হোক তা যুদ্ধবিরতি নিয়ে কিংবা যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন পারমাণবিক চুক্তির আলোচনা। যুদ্ধে ইরানের সুস্পষ্ট অবস্থানের পর পাল্টাপাল্টি হামলা চালিয়েছে তেহরান ও তেল আবিব। با چه هدفی برگزار میشه و تأثیر خدمت شما عرض بکنم که یکی از برنامه‌هایی که من به مجلس استان نمایندگان مجلس در هر استان اینها به عنوان بازوان ভোরের সময় আরও থাকছে। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট সামনে রেখে গলে বাংলাদেশের অনুশীলন। স্বাগতিকদের স্পিন শক্তি নিয়ে বিচলিত নয় টাইগাররা, জ্বরের কারণে বিশ্রামে মিরাজ। গেল 24 ঘন্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত হয়েছেন অন্তত 59 জন ফিলিস্তিনি। হামলার কেন্দ্রবিন্দু ছিল নেটজারিম করিডোরের পাশের গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ কেন্দ্র। জাতিসংঘের মতে জিএইএফ এর এই নতুন ত্রাণ ব্যবস্থা মানবিকতার পরিপন্থী। অন্যদিকে হামাস বলছে ইসরায়েল ত্রাণকে যুদ্ধাস্ত্রে পরিণত করেছে। গাজার মানবিক সহায়তা কেন্দ্র যেন এখন মৃত্যু ফাঁদ, যেখানে খাবারের খোঁজে গিয়ে হামলার শিকার হতে হচ্ছে নিরীহ ফিলিস্তিনিদের। স্থানীয় সময় রোববার আবারও গাজার বিভিন্ন অঞ্চলে নির্মম হামলা চালায় নেতানিয়াহু বাহিনী, যার অন্যতম কেন্দ্রবিন্দু ছিল নেটজারিম করিডোরের পাশের গাজার হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ কেন্দ্র। এছাড়া গাজার রাফা শহর ও নুসেইরাত শরণার্থী শিবিরেও হামলা চালায় ইসরায়েলি সেনারা। ঘটেছে বহু হতাহতের ঘটনা। জাতিসংঘের মতে জিএইচএফ এর এই নতুন ত্রাণ ব্যবস্থা মানবিকতার পরিপন্থী। জাতিসংঘের মানবিক বিষয়ক সংস্থার মুখপাত্র বলেন, এটি একটি ব্যর্থ মানবিক উদ্যোগ, যার কারণে ত্রাণ পৌঁছানোর কাজটি ঠিকমতো চলছে না। অন্যদিকে হামাস বলছে ত্রাণকে যুদ্ধাস্ত্রে পরিণত করেছে ইসরায়েল। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন কাজ শুরুর পর থেকে এখন পর্যন্ত ত্রাণ বিতরণ কেন্দ্রে ইসরায়েলি হামলায় 274 জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন, আহত 2000-এর বেশি। এছাড়া ইসরায়েলের অভিযানে এখন পর্যন্ত গাজায় মৃতের সংখ্যা 55,000 ছাড়িয়েছে। আহত হয়েছেন লাখ লাখ ফিলিস্তিনি। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। নতুন করে 36টি দেশের ওপর নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র, জানায় বার্তা সংস্থা রয়টার্স। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সই করা অভ্যন্তরীণ কূটনৈতিক বার্তায় দেশগুলো নিয়ে বেশ কিছু উদ্বেগ তুলেছে তারা। পাশাপাশি 60 দিনের সময় বেঁধে দেওয়া হয় এই দেশগুলোর জন্য। নির্ধারিত সময়ের মধ্যে নিরাপত্তা ও অভিবাসন ব্যবস্থায় পরিবর্তন না আনলে পুরোপুরি বা আংশিক নিষেধাজ্ঞা কার্যকর হবে বলে জানায় ট্রাম্প প্রশাসন।
নতুন করে এবার আরও ৩৬টি দেশের ওপর নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সই করা এক অভ্যন্তরীণ কূটনৈতিক বার্তার বরাত দিয়ে একথা জানায় বার্তা সংস্থা রয়টার্স, যেখানে দেশগুলো নিয়ে বেশ কিছু উদ্বেগ তুলে ধরা হয়। পাশাপাশি এই বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়। হোয়াইট হাউস বলছে, যেসব দেশ বিশ্বস্ত পরিচয়পত্র দিতে ব্যর্থ হবে কিংবা নিজেদের নাগরিকদের প্রত্যাবাসনে সহযোগিতা করছে না, তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। এজন্য দেশগুলোকে ৬০ দিনের সময় বেঁধে দেওয়া হয়। এই সময়ের মধ্যে নিরাপত্তা ও অভিবাসন ব্যবস্থায় পরিবর্তন না আনলে পুরোপুরি বা আংশিক নিষেধাজ্ঞা কার্যকর হবে বলে জানায় ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে অভ্যন্তরীণ কূটনৈতিক বার্তার এসব তথ্য উঠে আসে। এর আগে চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে ১২টি দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা দেন ডোনাল্ড ট্রাম্প। বিদেশি সন্ত্রাসী ও অন্যান্য জাতীয় নিরাপত্তার হুমকি থেকে যুক্তরাষ্ট্রকে রক্ষার প্রয়োজনীয়তার কথা বলে ওই নিষেধাজ্ঞা দেওয়া হয়। অর্জিতা শাহসিন, লেসোথোতে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে ফ্রি চিকিৎসা সেবা প্রদান ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। স্থানীয় সময় রোববার দেশটির রাজধানী মাসেরুর লেরিবির ডিনটসিং হেলথ কমপ্লেক্সে ৩৫০-র বেশি রোগীকে ফ্রি স্বাস্থ্যসেবা ও ঔষধ প্রদান করা হয়। চিকিৎসা সেবা প্রদান কার্যক্রমের সমাপনী অনুষ্ঠানে লেসোথোতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সামাজিক সংগঠন বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন লেসোথো সভাপতি ডক্টর মিজানুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন দেশটির লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট মিনিস্টার সেডিসো মোখসি। বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল হোসাইন সহ আরও অনেকেই। দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় সঙ্গীত ব্যান্ড বিটিএস এর বর্ষপূর্তি উপলক্ষে দেশটিতে ২ দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে বিটিএস ফেস্ট। দীর্ঘবিরতির সামরিক প্রশিক্ষণ শেষ করে আবারও মঞ্চে ফিরল জনপ্রিয় কে-পপ ব্যান্ডটি। এবারের বর্ষপূর্তিতে দেশ বিদেশ থেকে ৬০,০০০-এর বেশি বিটিএস প্রেমীরা অংশ নেন। এই উৎসবে ২০টিরও বেশি থিমযুক্ত বুথের আয়োজন করা হয়। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফের রিপোর্টে বিস্তারিত। বিশ্ব সঙ্গীতে উন্মাদনার আরেকটি নাম বিটিএস। নতুন প্রজন্মের কাছে দক্ষিণ কোরিয়া মানেই বিটিএস, আর বিটিএস মানেই কে-পপ তারকাদের মেলা, যেটি বাস্তবে দেখলেই মনে হবে এটি একটি ভিন্ন জগৎ, তরুণ তরুণীদের আবেগ অনুভূতির জায়গা। 2022 সালে ইয়েস কাম টু বুসান কনসার্টের পর দীর্ঘ বিরতি নিয়ে বিটিএস এবার 12 বছর বর্ষপূর্তি উপলক্ষে মঞ্চ কাঁপানো পারফরমেন্স নিয়ে ফিরছে দলটি। এর মধ্যে দীর্ঘ প্রতীক্ষার প্রহর শেষ হলো সঙ্গীত প্রেমীদের। বিটিএস এর 12 বছর পূর্তিতে শুক্রবার ও শনিবার দক্ষিণ কোরিয়ার গোয়াংকিং টেক্সে অনুষ্ঠিত হয়েছে 2 দিনব্যাপী বিটিএস ফেস্টা। সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত জনসাধারণের জন্য উন্মুক্ত থাকলেও সকাল থেকে তীব্র রোদ উপেক্ষা করে দীর্ঘ 1 কিলোমিটারেরও বেশি বড় লাইনে দাঁড়িয়ে হলে প্রবেশ করে বিটিএস প্রেমীরা। 60,000-এরও বেশি বিটিএস প্রেমীদের মিলন মেলায়, যার বেশিরভাগই তরুণী ও বিদেশি। এই তারকারা কিছুদিন আগেই সামরিক প্রশিক্ষণ নিয়ে ব্যান্ডে যোগ দিয়েছেন। তাদের স্বাগত ও অভিনন্দন জানাতেই আমরা এখানে এসেছি। বিটিএস এর 12তম জন্মদিনে তারা আবার পুরনো রূপে ফিরে এসেছে। বিটিএস এর প্রতি আমার ভালো লাগা থেকে এখানে আসা। 2021 সাল থেকে আমি তাদেরকে অনুসরণ করি। আমি এখানে আসতে পেরে এবং বিটিএস আর্মির সঙ্গে আনন্দ উপভোগ করতে পেরে অনেক আনন্দিত। বিটিএস এর বর্ষপূর্তি উপলক্ষে প্রতি বছরের মতো এবারও বাংলাদেশি বিটিএস ভক্তদের পক্ষ থেকে উপহার বিতরণ সহ নানা কার্যক্রমে অংশ নেন এই তরুণী। টিমে থেকে আমি আজকে আসছি কারণ বিটিএস এর 12 বছর পূর্ণ হয়েছে। আমি বিটিএস কে চিনি 2018 সাল থেকে, আর পছন্দ হওয়া শুরু হয় 2000 ওদের ডিএনএ এরা থেকে। উৎসবে 20টিরও বেশি থিমযুক্ত বুথের আয়োজন করা হয়। আর্মি বোম, হোয়েল ফটো জোন, বিটিএস গেম জোন, বিটিএস প্রাপ্ত পুরস্কার প্রদর্শনকারী টফি জোন সহ ছিল বয়স জোন, যেখানে বিটিএস সদস্যদের রেকর্ড করা বার্তা শুনতে পান ভক্তরা। দক্ষিণ কোরিয়াকে ইতিবাচক ফল পেতে নিজেদের পরিকল্পনায় চোখ হেড কোচ ফিল সিমন্সের। ওয়ানডে অধিনায়ক হিসেবে নাজমুল হোসেন শান্তকে সরিয়ে দিয়ে টেস্ট দলে খুব একটা প্রভাব ফেলবে না বলেও মত তার। জ্বর আক্রান্ত মিরাজকে নিয়ে শঙ্কা থাকলেও চিন্তিত নন ক্যারিবিয়ান কোচ। শ্রীলঙ্কার গল থেকে তারেক হাসান শিমুলের রিপোর্ট।
ব্যর্থতার বৃত্ত ভাঙতে নতুন মিশনে টিম বাংলাদেশ। ঐতিহাসিক গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পাশেই প্রথম অনুশীলন শান্ত বাহিনীর। রঙিন পোশাকের অধিনায়কত্ব কেড়ে নেয়ার সঙ্গে সমালোচনায় জর্জরিত দল, তার মাঝেই লঙ্কা পরীক্ষার সামনে টাইগাররা। গলের উইকেট বরাবরই কথা বলেছে স্পিনারদের পক্ষে। বৈচিত্র্যময় স্পিনারদের রেখে স্কোয়াড সাজিয়েছে স্বাগতিকরা, যেটা ভয় ধরাচ্ছে সফরকারীদের। প্রথম দিনের অনুশীলনে তাই বাড়তি মনোযোগ স্পিন নিয়েই। হাসান মুরাদ, নাইম হাসান, তাইজুলদের পাশাপাশি হাত ঘুরিয়েছেন নাজমুল শান্ত এবং মমিনুল হক। প্রতিপক্ষের পরিকল্পনায় মোটেও বিচলিত নন টাইগার হেড কোচ। গলের উইকেট প্রচুর টার্ন থাকবে সেটা জানা ছিল। আমরাও স্পিনিং উইকেটের প্রত্যাশা করছি। আমাদের স্পিনাররা দায়িত্ব নিতে প্রস্তুত। আমাদের অভিজ্ঞ তাইজুল আছে, নাইম, হাসান মুরাদও চমক দেখাতে চায়। তাদের পরিকল্পনা নিয়ে আমরা ভাবছি না, আমরা আমাদের শক্তির জায়গা নিয়ে কাজ করছি। জয়ের ব্যাপারে আশাবাদী আমি। হতাশার খবর মেহেদী হাসান মিরাজকে নিয়ে। নতুন দায়িত্ব পেয়ে মাঠে নামবেন শান্তর অধীনে। রঙিন পোশাকে অবশ্য পাল্টে যাবে চিত্র, কিন্তু লঙ্কায় পা রেখে সময়টা খারাপ যাচ্ছে। জ্বরে ভুগছেন, যদিও কোচ খুব একটা শঙ্কা দেখছেন না। মিরাজ কিছুটা জ্বরে ভুগছে, এটা চিন্তার বিষয়, তবে তা নিয়ে খুব বেশি ভাবতে চাই না। শেষ পর্যন্ত মিরাজ না থাকলে তার জায়গায় অন্য কেউ খেলবে, তবে আমরা শেষ পর্যন্ত অপেক্ষা করব, দেখা যাক কি হয়। গেল কয়েকদিনে সবচেয়ে চর্চিত বিষয় নাজমুল হোসেন শান্তকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেয়া, যার প্রক্রিয়া নিয়ে উঠেছে প্রশ্ন। যদিও কোচের মনোযোগ প্রথম টেস্ট ঘিরেই। দেখুন, যখন ক্রিকেটাররা মাঠে নামেন তখন অন্য কোনো কিছুই মনে থাকে না। তারা সবাই একটা দল হয়ে খেলে। শান্তর অধিনায়কত্ব নিয়ে এখন কিছু বলতে চাচ্ছি না, এগুলো ম্যাচে প্রভাব ফেলবে না আশা করি। আর মিরাজের ওয়ানডে অধিনায়কত্বের বিষয় নিয়ে পরে ভাববো, এখন টেস্টে ফোকাস থাকতে চাই। অভিজ্ঞ ক্রিকেটার হিসেবে মুশফিককে বললেন সময়টা উপভোগ করতে। ইতিবাচক ফলাফল পেতে টপ অর্ডারকেও রান করতে হবে বলে মনে করেন সিমন্স। দুদিন আগে বাংলাদেশ দল শ্রীলঙ্কায় পা রাখলেও এদিন প্রথমবার অনুশীলনের সুযোগ পেল শান্ত বাহিনী, যেখানে উইকেটের বিবেচনায় কোচিং স্টাফরা বিশেষ গুরুত্ব দিয়েছে স্পিন বিভাগে। শান্ত, মমিনুলদেরকেও দেখা গেছে হাত ঘুরাতে। সাম্প্রতিক ব্যর্থতার সঙ্গে অধিনায়কত্ব ইস্যুতে যে তৈরি জটিলতা, সেগুলো পেছনে ফেলে গলে ঘুরে দাঁড়াতে চাইবে টিম বাংলাদেশ। গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে তারেক হাসান শিমুল, সময় সংবাদ, শ্রীলঙ্কা। ভারত মহাসাগরের কোল ঘেঁষা ঐতিহাসিক গল আন্তর্জাতিক স্টেডিয়াম, তার ঠিক সামনেই পৃথিবীর অন্যতম পুরনো বিখ্যাত গল দুর্গ। 2004 সালে সুনামির আঘাতে ক্ষতিগ্রস্ত হওয়ার পরও এই স্টেডিয়াম লঙ্কান ক্রিকেটের অবিচ্ছেদ্য অংশ। 2013 সালে এই মাঠেই প্রথম বাংলাদেশি হিসেবে টেস্টে ডাবল সেঞ্চুরির কৃতিত্ব গড়েন মুশফিকুর রহিম। শ্রীলঙ্কা থেকে তারেক হাসান শিমুলের আরও একটি রিপোর্টে থাকছে গল আন্তর্জাতিক স্টেডিয়ামের বিস্তারিত। শ্রীলঙ্কার ক্রিকেট ইতিহাসের পুরনো সাক্ষী গল আন্তর্জাতিক স্টেডিয়াম। 1876 সালে মাঠ তৈরির পর ধীরে ধীরে আজকের এই পরিপাটি ক্রিকেট ভেন্যু। তবে এর মাঝেও আছে নানা চড়াই উতরাই, আছে ভাঙা গড়ার গল্প। ভারত মহাসাগরের পাশে ঠাঁই দাঁড়িয়ে গল দুর্গ, তার কোল ঘেঁষে গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। নীল জলরাশির মহাসাগরের পাশে এখানে চলে সাদা পোশাকের আভিজাত্যের লড়াই। দুর্গের উপরের অংশ যেমন বিনা টিকিটের গ্যালারি, তেমনি চলন্ত যানবাহন কিংবা রাস্তায় থমকে যাওয়া পথিকও সহজে বনে যান এই স্টেডিয়ামের দর্শক। যদিও একসময় ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ সুনামির আঘাতে দ্বীপবাসীর মতো ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল এই ভেন্যুটি। এই ভেন্যুতেই সুখস্মৃতি আছে বাংলাদেশেরও। নিজেদের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ 638 রান করেছিল টাইগাররা। সেবার লঙ্কানদের বিপক্ষে প্রথম বাংলাদেশি হিসেবে ডাবল সেঞ্চুরির মাইল ফলক স্পর্শ করেছিলেন মুশফিকুর রহিম। আছে একই ম্যাচে মোহাম্মদ আশরাফুলের দৃষ্টিনন্দন 190 রানের ইনিংস। যদিও 2017 সালে সবশেষ দেখায় এই ভেন্যুতে 259 রানে হারের ক্ষত আছে টাইগারদের। নারীদের ওয়ানডে হলেও 2017 সালের পর এই ভেন্যুতে শুধুই টেস্ট হয়েছে পুরুষ দলের। সময়ের ব্যবধানে অনেকটাই যেন জরাজীর্ণ অবস্থা মাঠের। পরিচর্যার অভাবে ঘাসের রং হারালেও বছরের পর বছর টেস্ট ক্রিকেটের রং এখনও ধারণ করে আছে
গল আন্তর্জাতিক স্টেডিয়াম। গলফ রোডের একপাশে ঐতিহাসিক গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। ভারত মহাসাগরের কোল ঘেঁষে গড়ে ওঠা নয়নাভিরাম এই স্টেডিয়ামের মুগ্ধতা ছড়িয়েছে ক্রিকেট প্রেমীদের মাঝে। তাই তো নানা চড়াই উতরাই পেরিয়েও গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম গল তথা গোটা শ্রীলঙ্কার প্রাণকেন্দ্রে রূপ নিয়েছে। গল থেকে তারেক হাসান শিমুল, সময় সংবাদ, শ্রীলঙ্কা। চমক দিয়ে বাংলাদেশের বিপক্ষে 2 ম্যাচের সিরিজের প্রথমটির জন্য 18 সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট, যেখানে নতুন 6 ক্রিকেটারের অভিষেক হতে যাচ্ছে। প্রথমবারের মতো দলে সুযোগ পেয়েছেন লাহিরু উদারা, সোনাল দিনুশা, পবন রত্নায়কে, থারিন্দু রত্নায়কে, পাসিন্দা সূর্যাবন্দরা ও ইশিতা বিজেসুন্দরা। বাংলাদেশের বিপক্ষে লঙ্কানদের নেতৃত্ব দেবেন ধনঞ্জয় ডি সিলভা। সিরিজের প্রথম টেস্ট খেলেই অবসরে যাবেন অভিজ্ঞ অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস। তবে অভিজ্ঞদের রাখা হয়েছে স্কোয়াডে। আছেন প্রথম নিশাঙ্কা, মিডল অর্ডারে দীনেশ চন্ডিমাল, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউস ও ধনঞ্জয় ডি সিলভার মতো অভিজ্ঞরা। গলে 17 জুন প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা সিরিজ দিয়ে 4 বছর পর আবারও 3 ফরম্যাটে 3 অধিনায়কের যুগে ফিরছে বাংলাদেশ ক্রিকেট। এ নিয়ে পক্ষে বিপক্ষে মত সাবেক অধিনায়কদের। রাজিন সালের মতে এতে ড্রেসিং রুমে অস্থিরতা তৈরির শঙ্কা থেকেই যায়। তবে লিটন, শান্ত, মিরাজদের মধ্যে সম্পর্ক ভালো হওয়ায় এমন কোনো সমস্যা হবে না বলে মনে করছেন হাবিবুল বাশার সুমন। যদিও দুজনের প্রত্যাশা লঙ্কা সিরিজে দারুণ কিছু করবে বাংলাদেশ। মুশফিক, এরপর তামিম, রিয়াদ, মুমিনুল, এবার মিরাজ, শান্ত, লিটন। 2017 ও 21-এর পর আবারও 3 ফরম্যাটে 3 অধিনায়কের যুগে বাংলাদেশ। তবে এ নিয়ে দেশের ক্রিকেট পাড়ায় চলছে পক্ষে বিপক্ষে মতামত, যাতে যুক্ত হয়েছেন 2 সাবেক অধিনায়কও। রোহিতের অবসরের পর ভারত দলেও এখন 3 অধিনায়ক। তবে রাজিন সালের মতে 3 ক্যাপ্টেন বহন করার মতো অবস্থায় এখনও পৌঁছায়নি বাংলাদেশ ক্রিকেট। ব্যাখ্যা দিলেন সমস্যাগুলোরও। ব্যক্তিগত অপিনিয়ন হলো আসলে বাংলাদেশ ক্রিকেট এখন যে অবস্থায় আছে 3 ফরম্যাটে 2জন ক্যাপ্টেন হলে আমার মনে হয় যে সবচেয়ে ভালো হতো। একটা সাদা বোলার, একটা লাল বোলার, তাতে করে আমাদের 2জন ক্যাপ্টেন হয়তো 2টা জায়গায় চিন্তা ভাবনা করতে পারতেন। 3 ফরম্যাটে হলে আসলে 3টা জায়গায় কনফ্লিক্ট চলে আসে। কোচের জন্য যতটুকু আপনি ডিফিকাল্ট অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে ডিফারেন্ট প্লেয়ার আপনি মনে করেন একটা প্লেয়ার ক্যাপ্টেন আছে একটা ফরম্যাটে, এই প্লেয়ার ওয়ানডেতে আছে, আবার তাকে যদি টিম থেকে বাদ দিতে চান তাও পারবেন না, হয়তো বলবে যে সে ক্যাপ্টেন আছে। তো এটা নিয়ে একটু চিন্তা, এটা একটা কনফ্লিক্ট হয়ে যায়। কিন্তু শান্তর সঙ্গে আলোচনা না করেই নাকি মিরাজকে দেয়া হয়েছে ওয়ানডে দলের দায়িত্ব। বিসিবির এমন সিদ্ধান্ত নিয়ে ড্রেসিং রুমে দ্বন্দ্বের শঙ্কা করছেন অনেকে। তবে বয়স ভিত্তিক থেকেই একসঙ্গে শান্ত, মিরাজ, লিটনের সঙ্গে তাদের সম্পর্ক বেশ ভালো। বাশারের মতে সুযোগটা কাজে লাগাতে পারলে এই 3 অধিনায়কের হাত ধরে নতুন কিছু দেখবে বাংলাদেশ। এখন যেহেতু ফরম্যাটটা খুব দ্রুত চেঞ্জ হয়, একটা ফরম্যাট আর একটা ফরম্যাটে আমরা খুব শিগগিরই চলে যাই, তো একজন ক্যাপ্টেনের পক্ষে 3টা ফরম্যাটের যে বার্ডেনটা, যে প্রেশারটা একটু বেশি হয়ে যায়, তার খেলার উপর অবশ্যই একটু কিছুটা ইফেক্ট পড়ে। তো যদি এটা কাজ হয়, এর থেকে ভালো কিছু তার হয় না। সমস্যা হবে না ইন এ সেন্স যে এই কয়জন কিন্তু একসাথে ক্রিকেট খেলছে অনেক দিন ধরে, এবং আমরা শুরু থেকেই উঠে আসছি একসাথে, এবং তাদের মধ্যে বন্ডিংটা আমি দেখেছি খুব ভালো। কখনোই দেখি নাই কেউ একজন কথা বলছে আরেকজন শুনছেন, এরকম দেখেন। এবং সবচেয়ে বড় কথা, এই 3 জনই মাঠের বাইরে একসাথে অনেক টাইম স্পেন্ড করে। শান্তর পরীক্ষা শুরু হবে গল টেস্ট দিয়ে। লঙ্কানদের বিপক্ষে এখন পর্যন্ত 26 টেস্টের মধ্যে একবারই জয় পেয়েছে বাংলাদেশ। তবুও সাম্প্রতিক সময় বিবেচনায় 2 দলকেই সমান সমান মনে করছেন সাবেক অধিনায়ক। আমার কাছে মনে হচ্ছে এই টেস্ট ম্যাচটা ইন্টারেস্টিং হবে, বিকজ 2 দলই কিন্তু জয়ের জন্যই নামবে, এবং 2 দলের মধ্যে পার্থক্য খুব বেশি নেই। মঙ্গলবার 2 ম্যাচের সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ শ্রীলঙ্কা। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। নতুন ভূমিকায় বিসিবিতে ফিরলেন হান্নান সরকার। অনূর্ধ্ব-17 দলের প্রধান কোচের দায়িত্ব নিয়েছেন হান্নান সরকার। কোচিং করানোর ইচ্ছা থেকেই ছেড়েছিলেন নির্বাচকের দায়িত্ব। এবার বিসিবি তাকে সুযোগ দেয়ায় উচ্ছ্বসিত হান্নান সরকার। ধাপে ধাপে বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নে ভূমিকা রাখতে চান। স্বপ্ন পূরণ হওয়ায় নিজের সেরাটা দিতে চান জাতীয় দলের সাবেক এই নির্বাচক। লাল সবুজের জার্সিতে খেলেছেন 17টি টেস্ট ও 20 ওয়ানডে। ঘরোয়া ক্রিকেটে কোচ হিসেবেও সফলতার পরিচয় দিয়েছেন হান্নান সরকার। গত মাসে কান্ডারি হয়ে আবাহনীকে উপহার দেন ডিপিএল এর শিরোপা। টানা 8 বছর বয়স ভিত্তিক ক্রিকেটে নির্বাচকের দায়িত্ব পালনের পর গত বছর জাতীয় দলের নির্বাচক কমিটিতে যোগ দিয়েছিলেন হান্নান সরকার। 1 বছর দায়িত্ব পালন করে এবছর ফেব্রুয়ারিতে সরে দাঁড়ান নির্বাচকের পদ থেকে।
বিলাসবহুল জীবন ছেড়ে হান্নান সবসময় স্বপ্ন দেখেছেন মাঠের ক্রিকেটে কাজ করার। কোচিংয়ে ক্যারিয়ার গড়ার লক্ষ্যেই এবার যোগ দিলেন বিসিবিতে। অনূর্ধ্ব 17 দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন হান্নান সরকার। ক্রিকেট বোর্ড তাকে এই সুযোগ দেয়, উচ্ছ্বসিত তিনি। আন্ডার 17 দিয়ে শুরু করছি, নিশ্চিতভাবে সামনে আরো ভালো কিছু অপেক্ষা করছে, আর ক্রিকেট বোর্ডে জয়েন করছি ইনশাল্লাহ। তবে এবার কোচ হিসেবে, যেটা গত 9 বছরের জার্নি ছিল ক্রিকেট বোর্ডের সঙ্গে, যেটা সিলেক্টর হিসেবে, সেখান থেকে সরে এসে কোচিংয়ে যে আসার যেই স্বপ্ন বা যে যাত্রা শুরু করেছিলাম, সেখান থেকে ক্রিকেট বোর্ডও আমাকে সহায়তা করছে এবং ক্রিকেট বোর্ডও আমার সঙ্গে পজিটিভভাবে একমত হয়েছেন এবং সেই কারণেই কিন্তু আমার বোর্ডে জয়েন করা। বয়সভিত্তিক ক্রিকেট দিয়ে শুরু হলেও আগামীতে আরো বড় কিছুর স্বপ্ন বুনছেন হান্নান সরকার। আন্ডার 17 টিমের হেড কোচ হিসেবে দায়িত্বটা নিয়ে আবার যাত্রা শুরু করছি। ফিউচারে নিশ্চিতভাবে আরও কিছু প্ল্যান রয়েছে, সেটা সময়ের সঙ্গে সঙ্গেই সবার সঙ্গে আমি শেয়ার করতে পারবো। বাট এই মুহূর্তে ক্রিকেট বোর্ড আমাকে কোচ হিসেবে জয়েনিংয়ের ব্যাপারটা এগ্রি করেছেন এবং তারা পজিটিভলি দেখছেন। সো আমি আসলে সিলেকশন থেকে সরে আসার কারণ যেটা ছিল যে কোচিংয়ে মনোযোগী হওয়া, কোচিং নিয়ে ফুল ফোকাস করা এবং কোচিং দিয়ে বাংলাদেশ ক্রিকেটের জন্য কন্ট্রিবিউট করা। বিকেএসপিতে শুরু হতে যাওয়া অনূর্ধ্ব 16 দলের চ্যালেঞ্জার সিরিজ দিয়ে নতুন অভিযান শুরু হবে হান্নান সরকারের। এই টুর্নামেন্ট থেকে গঠন করা হবে অনূর্ধ্ব 17 দল। এছাড়াও আগামী বছর ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে লিজেন্ডস অব রূপগঞ্জের ডাগ আউটে দেখা যাবে হান্নানকে। পারভিন আক্তার, সময়। হেড কোচ হাভিয়ার কাবরেরার গেম প্ল্যানকে দায়ী করছেন সাবেক ফুটবলাররা। হংকং ম্যাচের আগেই নতুন করে কোচিং প্যানেল সাজানোর তাগিদ দিয়েছেন তারা। বিগ ম্যাচে জামালকে না খেলানোর সমালোচনাও করেছেন মামুনুল এমিলিরা। সঙ্গে ভালো মানের স্ট্রাইকার তৈরি না হওয়ার পেছনে পর্যাপ্ত সুযোগের অভাবকেও দায়ী করছেন সাবেকরা। আমি ন্যাশনাল টিম কমিটির সদস্য হিসাবে আমি 18 কোটি বাংলাদেশের মানুষকে মুক্ত করার জন্য আপনারা পদত্যাগ চাচ্ছি। সিঙ্গাপুরের বিপক্ষে হারের পর হেড কোচের গেম প্ল্যানকে কাঠগড়ায় উঠিয়ে তাকে অপসারণের দাবি তোলে সমর্থকরা। সেই আগুনে ঘি ঢেলে উত্তাপ আরও বাড়িয়ে দিয়েছেন ন্যাশনাল টিমস কমিটির সদস্য শাকওয়াত হোসেন ভুঁইয়া। সিঙ্গাপুর ম্যাচে ফুটবলারদের পারফরমেন্স ছাপিয়ে ক্ষোভ হেড কোচ কাবরেরাকে নিয়ে। এমনকি হামজা সমিতদের কোচিং করানোর যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলছেন সমর্থকরা। এবার এ নিয়ে সোচ্চার বাংলাদেশের সাবেক ফুটবলাররা। সিঙ্গাপুরের বিপক্ষে হারের পেছনে হাভিয়ার কাবরেরার গেম প্ল্যানকেই দায়ী করে কোচ পরিবর্তনের পক্ষে সাবেকরা। শুরুতেই সিঙ্গাপুরকে 15-20 মিনিট আপনি হাই প্রেসিং করতেন, আমি ড্যাম শিওর তারা আমাদের সাথে বিপদে পড়তো। এই টিমের যে স্ট্রেংথ অনুযায়ী এই কোচের যে টেকনিক্যাল অ্যাবিলিটি বা টেকটিক্স নিয়ে যে সে কাজ করছে, আমার কাছে মনে হয় যে তাকে এই মুহূর্তে এই টিমকে হ্যান্ডেল করার মতো প্রপার তার যোগ্যতা আছে কিনা সেটা একটা প্রশ্নের বিপদ। শুধু হেড কোচ নিয়ে চিন্তা করেন, আপনার কোচিং স্টাফ চেঞ্জ হলে পুরো কোচিং স্টাফটাকে নিয়ে চিন্তা করেন, চেঞ্জ করেন। 10 জুনের ম্যাচে মধ্যমাঠে আলো ছড়িয়েছে জামাল হামজা সমিতরা। মিডফিল্ডে আধিপত্য দেখালেও ম্যাচে পরিপূর্ণ স্ট্রাইকারের অভাব টের পেয়েছে লাল সবুজ। এর পেছনে ফুটবলারদের নিয়মিত সুযোগের অভাবকেই দায়ী করছেন সাবেক ফুটবলাররা। স্কোয়াডের স্ট্রাইকারদের স্কিল নিয়ে আরও কাজ করার তাগিদ তাদের। আপনার টিমে স্ট্রাইকার আছে, আপনি তাদেরকে সুযোগ দিতে হবে প্রত্যেক ম্যাচেই। আপনি সেটা ভুলটা প্রথমেই করেছেন, যেটা হল ইন্ডিয়া আপনি যেখানে শিলংয়ে খেলেছিলেন, আপনি আলামিনকে নিয়ে গেছিলেন, পিয়াস নোভাকে নিয়ে গেছেন, খেলাননি কিন্তু। হ্যাঁ, ওই ম্যাচটা কিন্তু আমরা জিততে পারতাম একজন যদি প্রপার স্ট্রাইকার থাকতো। ফার্স্ট হাফে যে আমরা ক্লিয়ার চান্সগুলি পেয়েছিলাম, আমরা কিন্তু গোল করতে পারিনি, বিকজ গোল করার হ্যাবিটের ব্যাপার। তাই এখন স্ট্রাইকিং সমস্যার সমাধান এইটাই আমার কাছে, যদি বলেন যে যারাই আছে তাদেরকে সুযোগ দিতে হবে। অধিনায়ক হিসেবে স্কোয়াডের ডাক পেলেও কোচের পরিকল্পনায় থাকেন না জামাল ভুঁইয়া। ভারত ও সিঙ্গাপুর ম্যাচে শুধু একাদশের বাইরেই নয়, দ্বিতীয়ার্ধেও তাকে মাঠে নামাননি কোচ কাবরেরা। ভুটানের বিপক্ষে দারুণ খেলা জামালের জন্য তা কতখানি প্রভাব ফেলবে। সেট পিচে ফার্স্ট গোল কিন্তু তার সেট পিচে করা, তো ওই জায়গাটা আমরা কি তাকে স্পেসটা দিতে পারতাম। এভাবে বসে রাখাটা আসলে তার মেন্টালি ডিস্টার্ব হতে পারে। তার নেক্সট আপনার পারফরমেন্স বলেন, ন্যাশনাল টিমের নেক্সট ম্যাচে বলেন, সমালোচনার মধ্যেও আসতে পারে। বাট আমি মনে করি যে সমালোচনার মাধ্যমটা কাটাইতে গেলে তাকে আপনাকে ম্যাচ দিতে হবে। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। নারী দলেও প্রবাসী ফুটবলার যুক্ত করতে চায় বাফুফে, তবে নাগরিকত্ব জটিলতায় বিলম্ব হচ্ছে সেই প্রক্রিয়া। তাই আপাতত দেশি ফুটবলারদের উপরই ভরসা রাখছে বাফুফে। বেশ কয়েকজন সিনিয়র ফুটবলার বাদ পড়লেও বর্তমান জাতীয় নারী দলকে ভারসাম্যপূর্ণ বলছেন নারী কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। এদিকে সাফ অনূর্ধ্ব 20 নারী চ্যাম্পিয়নশিপ থেকে ভারত নাম সরিয়ে নিলেও আয়োজক হিসেবে শঙ্কিত নয় বাফুফে।
হামজা শমিত ফাহমিদুলদের মতো প্রবাসী ফুটবলাররা সমৃদ্ধ করেছে বাংলাদেশ জাতীয় দলকে, সেই সঙ্গে বেড়েছে লাল সবুজদের ব্র্যান্ড ভ্যালু। হামজাদের ঘিরে সমর্থকদের উন্মাদনার মধ্যে অনেকটা আড়ালেই পড়ে গেছে দেশের নারী ফুটবল। বিদেশের মাটিতে ইন্দোনেশিয়া ও জর্ডানের মতো দলকে রুখে দেওয়ার পরও খুব একটা লাইমলাইটে আসেনি পিটার বাটলারের দল। এবার শক্তি বাড়াতে প্রবাসী ফুটবলার দলে ভেড়াতে চায় ফেডারেশন, যেখানে বাফুফেকে সহযোগিতা করেছেন জাতীয় দলের অধিনায়ক জামাল ভুঁইয়া। তবে কিছু জটিলতায় বিলম্ব হচ্ছে সেই প্রক্রিয়া। প্রবাসী নারী ফুটবলার নিয়ে অবশ্যই আছে। আমরা আনিকা বলে একজন ফুটবলার আছে, ওর সাথে আমাকে ওইটা অ্যাকচুয়ালি কানেক্ট করেছিল জামাল ভুঁইয়া। তো জামাল ভুঁইয়া বলেছিল আপা আপনি এটা দেখতে পারেন। ওটা যখন পল স্মলি ছিল তখন আমরা ওইটা নিয়ে কাজ করেছিলাম, কিন্তু যে ডুয়েল সিটিজেন যে পাসপোর্টের ঝামেলা, ওইটার অনেক বেশি ঝামেলার কারণে ওইটা এখনও পর্যন্ত হয়নি। যদি হয় আমরা অবশ্যই নিব ভালো ফুটবলার, বাট আমাদের ফোকাস অলওয়েজ আমার লোকাল ফুটবলারে। সিনিয়র জুনিয়রের মিশেলে বর্তমান নারী ফুটবল দল ভারসাম্যপূর্ণ। মিয়ানমারে এশিয়ান কাপ বাছাইয়ে এই দল ভালো করবে বলেও প্রত্যাশা বাফুফের নারী কমিটির চেয়ারম্যানের। নারী দলের হেড কোচ পিটার বাটলারের পারফরমেন্স নিয়েও সন্তুষ্ট ফেডারেশন। সামনে যেহেতু মিয়ানমার আমাদের খেলা, আমরা ওখানে ভালো করার টার্গেট নিয়েই যাব। তা আমি মনে করি টিম এখন ভালো ফর্মে আছে, সিনিয়র জুনিয়র মিলিয়ে একটা কম্বাইন্ড একটা সুন্দর টিম আছে এবং ওরা অনেক বেশি প্রোগ্রেসিভ এবং ওরা ভালো রেজাল্ট করার জন্য মাঠে সেভাবেই লড়ে। এদিকে সাফ অনূর্ধ্ব 20 নারী চ্যাম্পিয়নশিপ থেকে ভারত নাম সরিয়ে নিলেও আয়োজক হিসেবে শঙ্কিত নয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য লাল সবুজদের। আমি চাই আমার প্রতিপক্ষ স্ট্রং থাকুক, তাদের সাথে খেলে আমরা জিতবো, দেন আমরা ট্রফি গেইন করব, সেটা আনন্দ থাকে আলাদা। এনিওয়ে আমরা যেহেতু হোস্ট আর ইন্ডিয়া তারা 11th আওয়ারে উইথড্র করেছে, এখন যারা আছে তাদেরকেও আমরা মনে করি আমরা কম্পিটিটিভ ম্যাচ হবে। চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে সাফ অনূর্ধ্ব 20 নারী চ্যাম্পিয়নশিপ আয়োজন করতে চেয়েছিল বাফুফে, তবে শেষ পর্যন্ত বসুন্ধরার কিংস অ্যারেনাকে বেছে নিয়েছে ফেডারেশন। ফাহিম ইসলাম, সময় সংবাদ। জানিয়ে দিচ্ছি আরেকবার, সরকারের সঙ্গে আলোচনা করেই ঠিক হবে ভোটের দিনক্ষণ। 2 মাস আগে দেয়া হবে তফসিল, জানালেন সিইসি। নির্বাচন যখনই হোক ইসিকে সহায়তায় প্রস্তুত আইন শৃঙ্খলা বাহিনী। যুক্তরাজ্যে শেখ হাসিনা ঘনিষ্ঠদের সম্পদ জব্দে পাচারের অভিযোগের যথার্থতা প্রমাণিত, বললেন গভর্নর। অবৈধভাবে ফ্ল্যাট গ্রহণের মামলায় টিউলিপকে ফের তলব দুদকের। দেশে ফের মাথাচাড়া দিচ্ছে করোনা, রোগীর সঙ্গে জনমনে বাড়ছে আতঙ্ক। এখনো জায়গা নির্ধারণ করতে পারেনি মুগদা হাসপাতাল। ডিএনসিসি কোভিড হাসপাতালে প্রস্তুত 300 শয্যা। 11 মাসে 32.5 লাখ কন্টেইনার, 12 কোটি টন কার্গো হ্যান্ডেলিং। সংকট কাটিয়ে রেকর্ড করতে যাচ্ছে চট্টগ্রাম বন্দর। পোশাক রফতানির লক্ষ্যমাত্রা ধরে রাখায় এই ছিল ভোরের সময়। সঙ্গে থাকুন সময়।